আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে শিডিউলভুক্ত দেওয়ানি মোকদ্দমা রিলেটেড। এর পূর্বে আমরা বিভিন্ন বিষয় সংক্রান্ত জিনিসগুলা দেখেছি, দলিল রিলেটেড জিনিসগুলা, খতিয়ান রিলেটেড জিনিসগুলা, নকশা রিলেটেড জিনিসগুলা, পাশাপাশি নামজারির প্রক্রিয়াটা। তো আজকের পঞ্চম ক্লাসে আমরা দেখব বাংলাদেশে আমাদের জায়গা জমি ভূমি বা যেগুলোকে আমরা সিভিল মামলা রিলেটেড জিনিসগুলা বলি, এই রিলেটেড যেই জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন, যে জিনিসগুলো সম্পর্কে আমাদের সঠিক নলেজটা প্রয়োজন, কোন আইনে কিভাবে এগুলো আমাদের কাজে আসতেছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো প্রথমেই আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে দেওয়ানি মামলা বা যেটাকে আমরা সিভিল লিটিগেশন বলতেছি, এই আমাদের দেওয়ানি মামলা বা দেওয়ানি মোকদ্দমা যেটা আমরা বলতেছি, এই রিলেটেড আমাদেরকে কিছু আইনের জাস্ট নামটা একটু মনে রাখতে হবে যে এই আইনগুলো প্রয়োজন। আমরা যে প্রতিনিয়ত একটা জায়গা জমি ভূমি খতিয়ানের আদালতে মামলা করতেছি, এই আইনগুলোর ভিতরেই তার প্রতিকারটা আছে, এই আইনের মাধ্যমে পরিচালিত হয়। সর্বপ্রথমে হচ্ছে আমাদের যে একটা দেওয়ানি সমস্যা, এইটা আমরা কোন আদালতে মামলাটা দায়ের করব, সবচেয়ে সর্বপ্রথম চলে আসে আমাদের এটাতে। এখন কোন আদালতে আমরা মামলা দায়ের করব, এটার জন্য আমাদের একটা আইন আছে যেটাকে আমরা বলি যে দেওয়ানি আদালত আইন 1887, অনেক পুরাতন আইন। এর পরবর্তীতে যেটা হয় যে যেহেতু দেওয়ানি মামলা, মনে রাখবেন আপনার আর আমার পার্সোনাল বিষয়, তো এই জন্য সরকার বলে যে আপনাদের যে পার্সোনাল বিষয়গুলো আমি শুনবো, আমার লাভটা কি। তো এই জন্য প্রতিটা মামলার ক্ষেত্রে সরকারকে কি করতে হয়, নির্ধারিত কোর্ট ফি দিতে হয়। 1870 সালের কোর্ট ফি আইন অনুযায়ী প্রতিটা দেওয়ানি মামলায় নির্দিষ্ট পরিমাণ কোর্ট ফি সরকারকে দিতে হয়। এখন যে মামলাটা আমরা দায়ের করব, এটা আদালতে কিভাবে দায়ের হবে, ফর্মটা কি হবে, কিভাবে মামলা চলবে, কিভাবে বিচারক বিচার করবে, এই নিয়ম কানুন রিলেটেড আইন হচ্ছে আমাদের দেওয়ানি কার্যবিধি 1908। এরপরে আমরা যেই অধিকারটা পাবো, কি কি বিষয়ে কোন মামলা আমরা দায়ের করব, এই রিলেটেড আইন হচ্ছে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। আর এই মামলা যেগুলাই আমরা করি আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে, এমন না যে আপনি 50 বছর পুরাতন বিষয় নিয়ে মামলা করবেন, পারবেন না। এই জন্য আছে আমাদের তামাদি আইন। তাহলে এই যে পাঁচটা আইন আছে, আপনি যদি দেওয়ানি বিষয়গুলো বুঝতে চান, কাউকে পরামর্শ দিতে চান, আপনার এই পাঁচটা জিনিস সম্পর্কে একটু বেসিক ধারণাটা থাকতে হবে। তো এই যে আমাদের আইনগুলো আছে, এই আইনগুলো থেকে মোটামুটি তিনটা আইন পড়ে, যারা অ্যাডভোকেট হন এই জায়গা থেকেই তিনটা আইন তাদেরকে পড়তে হয়, যেটাকে আমরা এই যে দেওয়ানি কার্যবিধি সুনির্দিষ্ট প্রতিকার আইন তামাদি আইন, তিনটা আইন এখানেই বিদ্যমান আছে। তো আমরা প্রথমেই দেখি যে আদালতটা, আমরা যে কোনো একটা বিষয় যে মামলাটা দায়ের করব, বাংলাদেশে দেওয়ানি মামলা বা সিভিল মামলার স্ট্রাকচারটা কেমন, কোন আদালতে আমাদের মামলা দায়ের করতে হবে, কোনটার পরে আমরা কোনটাতে যাব। তো দেখেন, সর্বপ্রথম কথা হচ্ছে দেওয়ানি মামলা যেহেতু আমরা বলছি, অবশ্যই আমাদের সম্পত্তিটা প্রপার্টিটা টাকা পয়সার একটা ভ্যালু থাকবে। আপনি কারো কাছ থেকে 10 লাখ টাকা হাওলাত নিচ্ছেন, টাকা দিচ্ছে না, মামলা করবেন, তার মানে ভ্যালু হচ্ছে 10 লাখ। আপনার 5 লাখ টাকার একটা জমি আরেকজন দখল করে নিছে, তার মানে ভ্যালু হচ্ছে 5 লাখ। তো মূল কথাটা হচ্ছে দেওয়ানি মামলায় একটা কি থাকবে, একটা আমাদের ভ্যালুয়েশন থাকবে। এখন এই ভ্যালুটা কিভাবে হবে, এটার জন্য পৃথক একটা আইন আছে। তো ওই বিলম্বে আমরা না যাই অত বিস্তারিত, ওইটাকে বলে যে সুট ভ্যালুয়েশন অ্যাক্ট। আপনি যে দেওয়ানি মামলাটা করতেছেন, আপনি যে বলতেছেন আপনার জমিটার দাম 5 লাখ, এটা চাইলে আদালত ওই সুট ভ্যালুয়েশন অ্যাক্ট অনুযায়ী নির্ধারণও করে দিতে পারে যে আপনার ভ্যালুয়েশন ঠিক আছে কিনা। তো দিন শেষে আমরা ধরে নিলাম যে আপনি যেটা বলতেছেন সেটাই সত্য। এখন ধরেন যে আপনি যদি কারো কাছে 5 লাখ টাকা 15 লাখ টাকা পর্যন্ত পান, বা আপনার সম্পত্তি বা বিষয়বস্তু যে দেওয়ানি মামলাটা করবেন, এটা যদি 15 লাখ টাকা পর্যন্ত যদি আপনি মামলা করতে চান, দাবি করেন, তাহলে আপনার মামলাটা চলবে সহকারী জজের কাছে। এরপরে ধরেন যে আপনি যে মামলাটা করতেছেন, যে দাবিটা করতেছেন, যে সম্পত্তির জন্য আপনি মামলা করবেন, সেটা যদি 25 লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে আপনার মামলাটা তখন সিনিয়র সহকারী জজ আদালতে চলবে। আর আপনার মামলার ভ্যালু যদি 25 লাখের বেশি হয়, তখন মামলাটা চলবে যুগ্ম জেলা জজ আদালতে। এখন দেখবেন যে ঢাকা সহ বিভিন্ন বড় বড় জেলাগুলাতে দেখবেন যে সেখানে প্রথম আদালত, দ্বিতীয় আদালত, তৃতীয় আদালত থাকে, ওইগুলা কোনো আদালত না, ওইটা হচ্ছে জাস্ট ধরেন যে
একটা জেলার মধ্যে যদি একাধিক উপজেলা থাকে সেক্ষেত্রে এক একজন বিচারককে ধরেন যে এই সহকারী জজই আছে ওইখানে ধরলাম আমরা 10 জন, তাহলে সহকারী জজ প্রথম, সহকারী জজ দ্বিতীয়, তৃতীয়, তাদেরকে ভাগ করে দেওয়া থাকে যে কোন কোন উপজেলার মামলা তারা দেখবে। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যেগুলো আমরা শুনি ওইটা কোনো আদালতের স্তর না, স্তর হচ্ছে এইটা, এই যে সহকারী, সিনিয়র আর যুগ্ম। তো এদের সংখ্যা এক হইতে পারে, একাধিক হইতে পারে, নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। একটা জেলার মধ্যে কতজন থাকবে ওইটা নির্ধারণ করে ওই জেলার জনসংখ্যা কেমন, মামলা কেমন, তার উপর ভিত্তি করে। তাহলে এই 3 জনের নাম আমরা মনে রাখবো, আর ভ্যালুয়েশনটা মনে রাখবো যে আমার মামলাটা যদি এই পর্যায়ে যায়, অর্থাৎ 15 পর্যন্ত হইলে সহকারী জজ আদালতে চলবে, আর 15-র বেশি হইলে 25 পর্যন্ত যদি হয় তাহলে সিনিয়র সহকারী, আর 25-এর বেশি হইলে আমাদের এই যে যুগ্ম জেলা জজ আদালতে মামলাটা চলবে। এখন বলতে পারেন যে আপনি চান আপনার মামলাটা সিনিয়র সহকারী জজের কাছে চালাবেন, আসলে এমন না, 3 জনেরই এদের বিচার করার ক্ষমতা একই সব কিছু, জাস্ট যেহেতু 3 জন 3 স্তরে আছেন, এই ক্ষেত্রে একটা যদি আমরা পেকুনারি ভ্যালু দিয়ে দিই তাহলে প্রতিটা মামলা উপরের দিকে যাবে না। সহকারী জজের কাছে কিছু মামলা থাকবে, সিনিয়রের কাছে কিছু মামলা থাকবে, যুগ্ম জেলা জজের কাছে কিছু মামলা থাকবে, এই জন্যই ভাগটা করে দেওয়া হয়েছে, এর বাইরে অন্য কোনো কিছু না। তাহলে এই যে 3 জন আছে আইনের ভাষায় এদেরকে আমরা বলি যে আদি আদালত, মানে প্রথমবার যার কাছ থেকে মামলাটা দায়ের করলাম এটাকে বলি যে আমরা আদি আদালত, বা বলি যে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স বা অরিজিনাল জুরিসডিকশনাল কোর্ট, মানে যেই আদালত সর্বপ্রথম মামলাগুলো গ্রহণ করতে পারে এইটাকে আমরা বলি যে অরিজিনাল জুরিসডিকশনাল কোর্ট। তাহলে এই 3টা নাম আমরা মনে রাখবো। এখন ধরেন আপনি মামলা তো দায়ের করলেন, আপনি সংক্ষুব্ধ হইলেন, আপনি হেরে গেলেন, আপনার বিপক্ষে রায় আসলো, আপনি করবেন কি? মামলা আপনি করছিলেন, মামলাতে আপনি হেরে গেছেন, তো নর্মালি তখন আপনি কি করবেন? রিভিশন করবেন অথবা আপিল করবেন, সেটা নির্ভর করে বিষয়বস্তুর উপর। যদি আপিলের সুযোগ থাকে আপিল করবেন, না হলে আপনি রিভিশন করবেন কার কাছে? এইখানে আমাদের আছেন জেলা জজ সাহেব, তার কাছে আপনি রিভিশন দায়ের করবেন অথবা আপিল দায়ের করবেন। এখন জেলা জজ প্রতিটা জেলায় থাকেন শুধুমাত্র 1 জন করে, আর তাকে সহযোগিতা করার জন্য অসংখ্য অসংখ্য অতিরিক্ত জেলা জজ থাকে। তখন ওই জেলা জজ সাহেব মামলাটা ট্রান্সফার করে দেন এক একজন অতিরিক্ত জেলা জজ, প্রথম আদালত, দ্বিতীয় আদালত, তৃতীয় আদালত, মানে উপজেলা সংখ্যা যদি বেশি হয় পৃথক পৃথক ভাগ করে দেন, কিন্তু জেলা জজ 1 জনই থাকেন। তাহলে একটা জেলার মধ্যে দেওয়ানি মামলার জন্য আমরা যদি তাহলে দেখি টোটাল আমরা যদি হিসাব করি তাহলে 5 জন বিচারক পাচ্ছি, আর এই 5 জনের মধ্যে নিচের দিকে 3 জনের কাছে আমাদেরকে মামলাটা দায়ের করতে হয়। আপনি চাইলেই সরাসরি জেলা জজের কাছে মামলা দায়ের করতে পারবেন না, চাইলেই দেওয়ানি মামলা হাইকোর্টে করতে পারবেন না, আগে এদের আদালতে আপনাকে মামলাটা দায়ের করতে হবে। এখন ধরেন যে আপনি কি করলেন, কোনো কারণবশত আপনি আপিল করলেন, আপিলেও আপনি হেরে গেলেন বা সংক্ষুব্ধ হইলেন যে কোনো কারণবশত, তো তখন আপনার প্রতিকারটা কি? তো বাংলাদেশের আইনে নর্মালি দ্বিতীয়বার আপিল করার সুযোগ নাই, শুধু একবারই আপিল করবেন। আপনি হেরে গেছেন, আপনি একবার আপিল দায়ের করেন, আপিলে যদি হেরে যান তো সেক্ষেত্রে আইনগত বিবেচনায় আপনি হাইকোর্টে রিভিশন দায়ের করার কি পান, সুযোগ পান। আর একটা জিনিস হচ্ছে পেকুনারি ভ্যালু, হচ্ছে যদি 5 কোটি টাকা, ধরেন যে আপনি এমন একটা সম্পত্তি নিয়ে মামলা করলেন, মামলার ভ্যালু 5 কোটি টাকার বেশি, ধরলাম 5 কোটি 10 লাখ টাকার একটা সম্পত্তি নিয়ে মামলা দায়ের করছেন, তো মামলা কোথায় চলছে? যুগ্ম জেলা জজ আদালতে। এখন এর আপিল যেটা আছে, আপিলটা আর জেলা জজের কাছে চলবে না, এই আপিলটা সরাসরি হাইকোর্টে যাবে, যেহেতু টাকা পয়সার ভ্যালু বেশি, মানে 5 কোটি টাকার বেশি হইলে জেলা জজ ওই আপিলটা শুনতে পারে না, তখন হাইকোর্টে যাইতে হয়। তো হাইকোর্টেও নানা প্রকার কি আছে আমরা জানি, বেঞ্চ আছে, মানে 1 জন বিচারক একটা মামলা দেখেন, 2 জন বিচারক একটা মামলা দেখেন, 3 জন বিচারকও একটা মামলা দেখেন, এইরকম পৃথক পৃথক বেঞ্চ গঠন করা থাকে, একক বেঞ্চ, দ্বৈত বেঞ্চ, ডিভিশন বেঞ্চ। তো ওইখানে আরও একটা আমাদের কন্ডিশন আছে, যদি আপনার জাস্ট 6 কোটি টাকার যদি বেশি হয়, ধরেন যে আপনি এমন একটা সম্পত্তি নিয়ে মামলা করলেন, মামলার ভ্যালু 6 কোটি টাকার বেশি, 7 কোটি 10 কোটি 20 কোটি, তাহলে ওই হাইকোর্টে আপনার মামলাটা দ্বৈত বেঞ্চে চলবে, মানে 2 জন বিচারক মিলে আপনার একটা মামলাই শুনবে। এখন কোনো কারণবশত ধরলাম যে আপনি হাইকোর্টেও সংক্ষুব্ধ হইলেন, তো নর্মালি আপিলের সুযোগ নাই, তো সেক্ষেত্রে নানা প্রকার আইনি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা মিসিলেনিয়াস আপিল হয়, মিসিলেনিয়াস রিভিশন হয়, নানা প্রকার কার্যপদ্ধতির মাধ্যমে
সেইটা আপিল বিভাগে যাইতে পারে। তো এগুলা যাই একদিনে কিন্তু যাবে না, এটা যাইতে যাইতে আপনার জীবন যৌবন সবই শেষ। একটা মামলা নর্মালি আপিল বিভাগে যাইতে 15 থেকে 20 বছর সময় লাগে। তো ওই জন্যই বলি যে আমরা দেওয়ানি মামলার এত সময় লাগে। ধরেন যে নর্মালি যদি আমরা অন অ্যাভারেজ বলি 2 বছরের কমে আপনি কোনো সহকারী জজ আদালত থেকে মামলা অন অ্যাভারেজ যদি আমরা গড়ে ধরি 2 বছরের কমে মামলা তো এই তিনজনের আদালতে বিচার হবে না, সর্বনিম্ন 2 বছর লাগবেই লাগবে, যেটা লাগতেছে অন অ্যাভারেজ হিসাব করলে। এরপরে ধরেন যে আপনি জেলা জজে আপিল করলেন, সেক্ষেত্রেও ধরে নেন মোটামুটি 2 থেকে 3 বছর আপনার লাগবেই লাগবে। এরপরে হাইকোর্টে গেলেন 4-5 বছর তো আপনার যাবেই। তো টোটাল হিসাব করলে 10-12 বছর কিন্তু আপনার শেষ জীবন থেকে। তো আপিল বিভাগে যাইতে যাইতে আপনার 20 বছর কিন্তু শেষ। তো আপিল বিভাগে যে একটা সমস্যা সেটা হচ্ছে যে এখানে নর্মালি একজন বিচারক কিন্তু শুনেন না। ধরেন যে কোথাও যদি আমরা মাঝে মধ্যে নিউজে শুনি যে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনছে, সেক্ষেত্রে যতজন বিচারক থাকে, যদি 7 জন থাকে ওই 7 জন মিলে আপনার শুধু একটা মামলাই শুনে, যদি 4 জন থাকে 4 জন মিলে আপনার একটা মামলাই শুনে। তো এইটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে আমরা যদি বলি দেওয়ানি মামলার বিষয়বস্তু, এবং এইরকমভাবেই চলতেছে। এর বাইরে অন্যান্য আদালত আছে, নর্মালি এই হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচার দেওয়ানি মামলার। এখন আসি এই মামলাগুলো করতে আমাদের কত টাকা পয়সা দিতে হয়। আপনি যে কোনো প্রকার মামলা করার আগে নিজেই বুঝতে পারবেন যে আপনার কত টাকা লাগবে। শুধু মামলা করলে তো আর হবে না, সরকারি খরচ আছে যেহেতু প্রাইভেট মামলা। তো এটার জন্য আমাদের কোর্ট ফি আইন 1870 আছে। এই কোর্ট ফি আইন 1870 আমাদেরকে যে জিনিসটা বলতেছে যে আপনি যখন মামলা দায়ের করবেন ফিটা 2 প্রকারের হইতে পারে। একটা হচ্ছে ফিক্সড, নির্দিষ্ট করে দেওয়া আছে যে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, এর বেশি লাগবে না। যেমন ধরেন যে আমরা যদি ঘোষণামূলক মামলা করি, যে কোনো প্রকার ডিক্লারেটরি স্যুট করি, এগুলোর ক্ষেত্রে মাত্র 300 টাকা ফিক্স করে দেওয়া আছে। আমরা যখন অগ্রকয়ের মামলা করি তো সেক্ষেত্রে বলতেছে যে কোর্ট ফি 200 টাকা। তো এই রকম আবার বলতেছে যে কিছু জিনিস আপনাকে যত টাকার ভ্যালু তার মূল্য অনুপাতে দিতে হবে, ভ্যালুয়েশন অনুযায়ী। তো এইটাকে আবার 2টা ভাগে ভাগ করা আছে। একটা বলতেছে যদি টাকার মামলা হয়, যেমন সরাসরি আপনি আমার কাছে 20 লাখ টাকা পাবেন, এইটা নিয়ে মামলা করবেন, তাহলে আপনি যত টাকা দাবি করতেছেন প্রতি লাখ হিসাবে 2.5% সরকারকে দিতে হবে, মানে কোর্ট ফি জমা দিতে হবে। 1 লাখ টাকার মামলা হইলে 2,500 টাকা কোর্ট ফি জমা করতে হবে। এখন ধরেন যে এটা টাকা ব্যতীত অন্য কিছু, মানে সম্পত্তি, তো সেক্ষেত্রে বলতেছে যে আমাদেরকে 2% হিসাবে দিতে হবে যত টাকার সম্পত্তি আপনি দাবি করতেছেন। তো এইটার ক্ষেত্রে দেখা যায় যে যাদের অনেক টাকা সম্পত্তি নিয়ে মামলা হয়, 50 লাখ, 1 কোটি, তখন কিন্তু অনেক টাকা কোর্ট ফি আসে। তো এই জন্য ওইটার মধ্যে আবার আরেকটা কন্ডিশন দিয়ে বলতেছে যে ঠিক আছে 2% হিসাবে তো দিবেন, তবে ম্যাক্সিমাম টাকার মামলা হইলে 50,000 টাকা পর্যন্ত, আর যদি সম্পত্তি রিলেটেড হয় তাহলে 40,000 টাকা পর্যন্ত। তাহলে আপনি 1 লাখ টাকার সম্পত্তির মামলা যদি করতে চান 2,000 টাকা কোর্ট ফি দিতে হবে। এখন ওই হিসাবে আপনি এখন হিসাব করতে থাকেন, যদি 20 লাখ টাকা হয় তাইলে আপনার 40,000 টাকা কিন্তু হয়ে গেল। এখন ধরেন আপনার 30 লাখ টাকার মামলা, 50 লাখ টাকার মামলা, তাহলেও আপনার 40,000ই হবে, 40-এর বেশি যাবে না। তাহলে জেনারেলি আমরা কি করব, সম্পত্তি রিলেটেড হইলে যত টাকার সম্পত্তি ওই হিসাবে 2% ধরবো, তবে ম্যাক্সিমাম হচ্ছে 40,000। আর সরাসরি যদি টাকার মামলা করি তাহলে 2,500 করে আমরা ধরবো প্রতি লাখে, ম্যাক্সিমাম হচ্ছে 50,000। এখন এর পরেও সরকারের আরও টাকা পয়সা দরকার, বলতেছে যে এই যে 2% বা 2.5% হিসাবে যে টাকাটা আপনি নেবেন এইটার উপরে আবার 15% হিসাবে আমাকে অতিরিক্ত দিবেন। এইটা বলে আবার পৃথক একটা আইন আছে আমাদের কোর্ট ফি আইনের 35-এর ধারা, বলতেছে যেটা আপনি বের করলেন 2% হিসাবে অথবা 2.5% হিসাবে, এইটার উপরে আবার 15% করে দিবেন। অর্থাৎ ম্যাক্সিমাম আমরা কত পাইছি, সম্পত্তির মামলায় পাইছি আমরা 40,000 টাকা। তাহলে এর 15% নিলে পাবো আমরা 6,000 টাকা। তাহলে একটা দেওয়ানি মামলার ম্যাক্সিমাম কোর্ট ফি হচ্ছে 46,000 টাকা। যে কোনো জায়গা জমি রিলেটেড আপনি এখন সেটা ধরেন যে দখল উদ্ধার মামলা করেন, চুক্তি প্রবল মামলা করেন, দলিল সংশোধন করেন, চুক্তি বাতিল করেন, দলিল বাতিল, যেই রকমের মামলা হোক ম্যাক্সিমাম সর্বোচ্চ ফি হবে 46,000 টাকা কোর্ট ফি। এরপরে চলে আসি যদি টাকার মামলা হয় 50,000-এর 15% 7,500 টাকা, মানে 57,500 টাকা ম্যাক্সিমাম এখন পর্যন্ত কি হইতে পারে, একটা দেওয়ানি মামলার কোর্ট ফি হইতে পারে। এর পাশাপাশি এটা তো জাস্ট আপনি কি করবেন, এটা তো পে অর্ডারে আপনি জমা করে দিলেন মামলা দায়ের করার সাথে।
এর পাশাপাশি আরও কিন্তু সামান্য খরচাপাতি আছে, সেগুলো কিন্তু আপনার মনে রাখতে হবে। তাইলে একটা মামলার জন্য আমরা যে যে খরচগুলো উল্লেখ করতে পারি, একটা হচ্ছে আমাদের নির্দিষ্ট কোর্ট ফি যেই মামলা অনুযায়ী। এরপরে হচ্ছে যে ওই আইনে উল্লেখিত যদি ফি থাকে আবার কেমন, যেমন আমরা বললাম অগ্রকয়ের মামলা, তো অগ্রকয়ের মামলার ক্ষেত্রে আপনি কি করবেন, 300 টাকা তো দিলেন, 200 টাকা দিলেন আপনি কোর্ট ফি। এরপরে ওই যে দলিল মূল্য জমা করবেন, দলিলের উপর 25% জমা করবেন। তার মানে যেই মামলাটা করতেছেন ওই আইনের অধীনে যদি ফি থাকে সেগুলাও দিতে হবে। এটা ছাড়া এই যে প্রতিটা আমরা দলিল লেখকদেরকে আমরা কি করি, গালি দেই, যে দলিল লেখক সমিতি আছে তারা চাঁদা নেয়। এখন এই আইনজীবী সমিতিও কিন্তু নীরবেই চাঁদাবাজি করে। প্রতিটা ওকালতনামার মাত্র 30 টাকা, নিয়ম হচ্ছে মাত্র কি খরচ। প্রতিটা আইনজীবী সমিতি এক একটা ওকালতনামা বিক্রি করেন সর্বনিম্ন 300 টাকা, 500 টাকা, 700 টাকা পর্যন্ত। এখন আইনজীবী নিজের প্যাকেট থেকে তো আর টাকাটা দিবে না, আপনার কাছ থেকেই টাকাটা আদায় করে। তাহলে যেই জায়গায় সরকারি ফি মাত্র ওকালতনামা 30 টাকার একটা ফি, প্রতিটা বাংলাদেশে যতগুলো আদালত আছে ওনারাও ওই দলিল লেখকের মতো কিন্তু চাঁদাবাজি করে। যদিও নিয়ম হচ্ছে যে আইনজীবী যতটুকু মামলা পরিচালনা করতেছে ওই অনুযায়ী উনি নির্দিষ্ট কিছু ফি দিবেন, কিন্তু যেহেতু এত পরিমাণে বাড়ানো হয়েছে তো কোনো আইনজীবী তো আর নিজের প্যাকেট থেকে দিবেন না, তার মক্কেল থেকে আদায় করবেন, তো ওই ফিটাও আপনার উপর দিয়েই কিন্তু যাবে। এরপরে এখন চলে আসি, আপনি প্রথমবার যখন মামলাটা সাবমিট করবেন, একটা মামলা আপনার দলিল পত্র যাবতীয় কিছু শুনে, যেটাকে আমরা বলি যে মুসাবিদা করা, মানে টোটাল জিনিসটা শুনে মামলাটা যে দায়ের করবে, আইনজীবীর তার দক্ষতা অনুযায়ী আপনার কাছ থেকে ফি নিবে। এখন এটা 5,000ও হইতে পারে, 10,000ও হইতে পারে, 20,000ও হইতে পারে। এটা নির্ভর করে কোন আইনজীবীর মাধ্যমে আপনি মামলাটা দায়ের করতেছেন। এখন আপনার দায়িত্ব হবে যে এই ফিটা আপনি আইনজীবীর সাথে নেগোসিয়েশন করতে পারেন, যে তাকে আপনি কত দিবেন সেটা আপনার ব্যাপার। এর পাশাপাশি আরও সামান্য খরচ থাকে, যেমন ধরেন যে বিভিন্ন প্রকার মামলার তারিখ আগানো, প্রসেসিং ফি, এটা ছাড়া নোটিশ জারি হয় নাই, ফেরত আসতে আপনার আইনজীবী উপস্থিত ছিল না, আদালত কস্ট আরোপ করছে, তার মানে খরচের প্রতি খরচ কিন্তু চলতেইছে। তো একটা দেওয়ানি মামলার মধ্যে এই খরচগুলা আমাদের আপনার মাথায় রেখে আপনি হিসাব করে তারপরে দেওয়ানি মামলা কিন্তু করবেন। এখন আমরা চলে আসি যে আমাদের বাংলাদেশে বর্তমানে কি কি বিষয়ে আমরা কোন কোন মামলাগুলো দায়ের করব। প্রয়োজনে আপনি এই পাতাটার স্ক্রিনশট রাখবেন, কারণ যাতে আপনি বুঝতে পারেন যে কোন আইনের কোন ধারায় আপনার আইনজীবী আপনার মামলাটা করে দিচ্ছে। কারণ আপনি যদি না জানেন, অনেক ক্ষেত্রে আইনজীবী ভুলও করতে পারে, কারণ কেউ ভুলের ঊর্ধ্বে না। তো সেক্ষেত্রে আপনি যদি, আমরা ওই জন্য বলি যে সবসময় আপনি কি করবেন, ধরেন আপনি যে জেলায় মামলা করতেছেন পরামর্শ নেবেন অন্য জেলার আইনজীবী থেকে। কারণ যেটা হয় আমাদের বাংলাদেশে যে প্রবণতা, সেটা হচ্ছে আপনি যদি ওই জেলার আইনজীবীর কাছে যান, যা হোক আর না হোক বলবে যে মামলাটা দায়ের করেন, তারপর দেখা যাবে। তো আপনি ভিন্ন জেলার আইনজীবী থেকে যখন পরামর্শ দিবেন, সে তো আর মামলা করতে পারবে না, তার আদালতের এখতিয়ারে না। তো সে তখন আপনাকে পরামর্শটা ভালো দিবে, তার ফিটা আপনি দিবেন, পরামর্শ নেবেন, আর নিজ জেলার আইনজীবীর মাধ্যমে মামলা করবেন। তার কাছ থেকে আপনার পরামর্শ নেওয়ার দরকার নেই, তাকে বলবেন আমার এই সমস্যা, আপনি মামলাটা দায়ের করেন। তাহলে আপনি কিছুটা কি থাকতে পারবেন, সতর্ক থাকতে পারবেন। তো আমাদের বাংলাদেশে যদি আমরা দেখি 100-র মধ্যে 80% মামলার ক্ষেত্রেই একটা আইন আছে, যেটাকে আমরা বলি যে সুনির্দিষ্ট প্রতিকার আইন বা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। এই আইনের অধীনেই প্রচলিত আমাদের যে ভূমি সংক্রান্ত যত জটিলতা আছে এগুলোর সমাধান আছে। তো একটা একটা করে আমরা দেখার চেষ্টা করি। প্রথমে হচ্ছে এই আইনের 8 নম্বর ধারা। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে আপনি ধারাটা মনে রাখবেন যে 8 নম্বর ধারা। এ ধারার অধীনে আপনি কখন মামলা করবেন, যখন আপনি কোনো সম্পত্তির দখলে ছিলেন, আপনাকে বেদখল করা হয়েছে, মালিকানা আছে, দলিলপত্র আছে, সব কিছু আছে, কেউ আপনারা কি করছে, বেদখল করছে। তাহলে যদি যেখানে আপনার মালিকানা আছে সেখান থেকে কেউ যদি আপনারে বেদখল করে, তাহলে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় মামলা দায়ের করবেন। অথবা আরেকটা হচ্ছে যে যেখানে আপনি মালিকানা অর্জন করছেন, এখনো আপনি দখলে যান নাই, আপনাকে দখলে যাইতে দিচ্ছে না। যেমন ধরি আপনার বাবা মারা গেছে, এখন পৈতৃক সম্পত্তি আছে আপনাদের, এখন ওই পৈতৃক সম্পত্তির মধ্যে আপনি দেশে থাকেন না, আপনি দেশের বাইরে থাকেন, বা গ্রামে থাকেন না বাইরে থাকেন। তো সেই রকম ক্ষেত্রে আপনি বাবার যে অংশটা পাবেন আপনার ভাইরা আপনাকে বুঝাই দিচ্ছে না, জায়গাতেও যাইতে দিচ্ছে না আপনাকে। তো ওই রকম ক্ষেত্রেও আপনাকে নানা প্রকার 2টা মামলা একসাথে করতে হয়। একটা হচ্ছে বাটোয়ারা, মানে ভাগ করে দেওয়া,
আর একটা হচ্ছে দখল উদ্ধার, মানে স্বার্থ সাব্যস্ত খাস দখলের মামলা বাটোয়ারা সহ, যা আদালত বাটোয়ারা করে আপনার অংশটা আপনারা আবার দখল বুঝায় দিবে। তো এই জন্য যখন মামলা করার আগে আগে পরামর্শ দিবেন যে আপনার কোন মামলাটা করা দরকার। বাবার সম্পত্তি হইলেও যদি আপনার দখলে না থাকে, শুধু বাটোয়ারা মামলা করে কি হবে না, আপনি কিন্তু প্রতিকার পাবেন না, আপনাকে দখল উদ্ধার সহ মামলা করতে হবে। তাহলে হচ্ছে যেখানে আপনার মালিকানা আছে আপনাকে বেদখল করা হয়েছে, অথবা আপনার মালিকানা আছে আপনি দখলে যাবেন আপনাকে যাইতে দিচ্ছে না, তখন আপনি এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় মামলা দায়ের করবেন। এখন এইটার মধ্যে একটা টাইম লিমিট আছে। টাইম লিমিটটা হচ্ছে যেদিন থেকে আপনাকে বেদখল করলো, অথবা যেদিন থেকে আপনি ওই সম্পত্তিটার অধিকারী হইলেন, এই ১২ বছর সময়সীমার মধ্যে আপনাকে যাইতে হবে। এখন এই ১২ বছরের মধ্যে যদি আপনি মামলা দায়ের করতে না পারেন, তাহলে ফলাফল কি হবে এটা আমরা সবাই জানি। আমাদের বাংলাদেশে যারা আইন জানে না তারাও জানে যে তামাদি আইনের কি আছে, ২৮ ধারা বলে একটা ধারা আছে, যেখানে অধিকার বিলুপ্ত হয়, মালিকানা বিলুপ্ত হয়। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবেন যে আপনাকে যদি কেউ বেদখল করে, আপনার হাতে সময় থাকবে ১২ বছর, এর মধ্যে আপনি মামলা দায়ের করবেন। তখন বাস্তবে আপনি বলবেন যে ভাই ৩০ বছরের পুরাতন, তারপরেও মামলা হয়েছে। নর্মালি যারা আইনজীবী আরজি যারা সাবমিট করে, ওইটার মধ্যে আপনার ওই ২০ বছরের ঘটনাটাকে এমনভাবে উঠাবে মনে হবে যে গত ৬ বছর আগে ঘটনা, আপনাকে বেদখল করা হয়েছে। তো এই জন্যই মামলাগুলা দায়ের হয়। তো পরবর্তীতে যখন আপনার আর্গুমেন্টে যায়, তখন যায় প্রমাণিত হয় যে মামলাটা তামাদি দোষে বাড়িত, মানে এই মামলাটা চলতে পারে না সময়ের কারণে। তাহলে এই জন্য আপনি আপনার বিরুদ্ধে যদি ৩০ বছর আগে থেকে আপনি দখলে আছেন, অন্য ব্যক্তি আপনাকে বেদখল এখন মামলা করছে, তো চিন্তা করবেন যে তার আর্জিতে সে এমন কিছু লিখছে যাতে সে দেখাইছে যে মাত্র কয়েকদিন আগের ঘটনা, মানে ওই ১২ বছরের মধ্যেই কি ঘটনাটা ঘটছে, ওই জন্যই মামলাটা প্রাথমিক স্তরে দাখিল হয়। আর এটার জন্য তাহলে আপনাকে ফি দিতে হবে, যেটা আমরা বললাম, আপনি এখন নিজে হিসাব করবেন কত লাখ টাকার আপনার সম্পত্তি আছে, সে অনুযায়ী আপনাকে কি করতে হবে, সর্বোচ্চ ৪৬,০০০ টাকা কোর্ট ফিটা দিতে হবে। এখন আসি আমাদের যে ক্ষেত্রে আপনার ধরেন যে মালিকানা নাই, শুধু আপনি দখলে আছেন, যেমন আপনি ঢাকা শহরে একটা ভাড়াটিয়া হিসাবে আছেন, আপনি ১ বছরের চুক্তিপত্র করছেন, এখন ১ মাস পরে আপনার উচ্ছেদ করে দিল, আপনি করবেন কি? আপনি কারো কাছ থেকে একটা সম্পত্তি ৫ বছরের জন্য লিজে নিছেন, ১ বছর পরে সে আপনারে সেখান থেকে উচ্ছেদ করে দিল, আপনি তো মালিক না, আপনি করবেন কি? তো এই জন্য, আর তাৎক্ষণিক যাতে মানুষ একজন আরেকজনকে আইনটা নিজের হাতে তুলে নিয়ে কাউকে জায়গা থেকে বেদখল না করে, এই জন্য আমাদের একটা সুনির্দিষ্ট প্রতিকার আইনে ৯ ধারা বলতেছে যে যাকে ডিসপ্লেস করা হয়েছে তাকে, সেই ব্যক্তি আদালতের কাছে আসলে আদালত তাকে দখল ফেরায় দিবে। সেক্ষেত্রে আদালত আপনার মালিকানা জিজ্ঞেস করবে না, আপনারে জাস্ট জিজ্ঞেস করবে এই যে ৬ মাসের মধ্যে আপনি আসছেন কিনা, আর আপনাকে সে আইন অনুসরণ না করে বেআইনিভাবে আপনার ইচ্ছার বিরুদ্ধে বেদখল করছে কিনা। যদি করে তাহলে এই ধারার অধীনে আদালত দখল ফিরায় দিবে, আর যিনি দাবি করতেছেন ওনাকে বলবে যে আপনি ৮ ধারায় মামলা করেন। আপনি যদি জমির মালিক হন, ৮ ধারায় মামলা করেন, আপনি আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে তার জমি থেকে উচ্ছেদ করতে পারেন না। তাহলে যেখানে দেখবেন যে আপনার মালিকানা নাই, সেক্ষেত্রে যদি আপনার ইচ্ছার বিরুদ্ধে আদালতের আদেশ ছাড়া কেউ আপনাকে বেদখল করে, তাহলে আপনার প্রতিকার হচ্ছে ৯ ধারায়। তবে এক্ষেত্রে কিছু আমাদের আইনের মধ্যে ব্যতিক্রম আছে। সরকারি জমিতে আপনি আছেন, সরকার বেদখল করলে মামলা করতে পারবেন না এটার বিরুদ্ধে, এতটুকু মনে রাখবেন, সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না। এখন ধরেন আপনার একটা জমি পছন্দ হয়েছে, তৃতীয়টাতে আমরা যেটাতে আসি, আপনার একটা সম্পত্তি পছন্দ হয়েছে, আপনি ক্রয় করবেন, টাকা পয়সা কিছু আছে, বাকিটা কয়দিন পরে দিবেন। তো এই জন্য আপনি একটা বায়নামা দলিল করছেন যে আপনি ৬ মাসের মধ্যে টাকা পয়সা দিবেন, ৬ মাসের মধ্যে উনি আপনাকে সম্পত্তিটা দলিল রেজিস্ট্রেশন করে দিবে। এখন ৬ মাসের মধ্যে আপনি টাকা পয়সা রেডি করছেন, এখন আর বিক্রেতা আপনাকে দেয় না, হয়তো জমির দাম বাড়ে গেছে, আপনার কাছে ৩০ লাখে বিক্রি করছে, এখন হয়তো পাশে দিয়ে একটা সরকারি প্রজেক্ট যাচ্ছে, জমির দাম ১ কোটি হয়ে গেছে, ওই জন্য আপনাকে সে দিচ্ছে না। অথবা ওই ব্যক্তি মারা গেছে, তার ছেলেরা এখন রেজিস্ট্রি করে দিবে না, আপনি করবেনটা কি? তো এই জন্য আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই ১২ ধারা তখন আমরা ব্যবহার করব। ১২ ধারা বলতেছে যদি আপনি কারো সাথে এরকম বায়নামা দলিল করেন, যদি বিক্রেতা কি করে আপনার কাছে রেজিস্ট্রেশন করতে না দিতে চায়, তাহলে আপনার কাছে সময় হচ্ছে, আপনাদের যে নির্ধারিত ২ মাস ৪ মাস সময়সীমা ছিল, ওই সময়ের পরে পরবর্তী ১ বছরের মধ্যে যদি আপনি আদালতে আসেন,
বায়নায় বাকি যে টাকাটা আদালতে জমা করেন, তাহলে আদালত আপনাকে কি করবে, তাকে বাধ্য করবে আপনার কাছে সম্পত্তিটা বিক্রি করার জন্য। যদি সে না থাকে, তার উত্তরাধিকারীদেরকে আদেশ দিবে টাকা পয়সা নিয়ে জমিটা আপনার নামে রেজিস্ট্রেশন করে দেওয়ার জন্য। তবে এক্ষেত্রে কন্ডিশন যেটা, সেটা হচ্ছে আপনার দলিলটা যাতে নিবন্ধিত হয়। এমন না যে শুধু মৌখিক চুক্তি করলেন বা একটা চুক্তিপত্র রেখে নিজেরা ফটোকপি করে রাখলেন, এইরকম হবে না। একদম সাব রেজিস্ট্রেশন অফিসে লিখিত আকারে রেজিস্টার্ড বায়নামা দলিল যদি হয়, তবেই 12 ধারায় আপনি সুবিধা পাবেন, না হলে কিন্তু পাবেন না। আর যত টাকা আপনার বাকি আছে ওই মামলা করার সময় টাকাটা আদালতে জমা করতে হবে। তাহলে আমরা বায়ানা সম্পত্তি যদি কি করতে চাই, আদালতের মাধ্যমে চুক্তি প্রবল করতে চাই, দুইটা কন্ডিশন: রেজিস্টার্ড দলিল হবে এবং অবশিষ্ট টাকা আদালতে জমা করতে হবে। আর পাশাপাশি ওই যে 2.5% হিসাবে আদালতের কি করতে হবে, কোর্ট ফিটাও কিন্তু দিতে হবে, এটা মনে রাখবেন। এখন মামলাটা আমরা কত দিনের মধ্যে করতে পারবো? চুক্তি ভঙ্গের 1 বছরের মধ্যে, মানে আপনাদের মধ্যে যে মেয়াদ ছিল ওই মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 1 বছরের মধ্যে করতে পারবেন। এরপরে চলে আসি আমরা, ধরেন যে আপনি একটা দলিল রেজিস্ট্রেশন করলেন, দলিলের মধ্যে ভুল ভ্রান্তি হয়েছে। এখন এই যে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট আমরা বলি বা ভ্রম সংশোধন দলিল আমরা বলি, আমরা পড়েছি ভ্রম সংশোধন দলিল, সেখানে শুধু করণিক ভুল, গাণিতিক ভুলগুলা ঠিক করা যায়। কিন্তু আপনার হয়তো 20 শতক জমি হবে, দলিলে উঠছে 10 শতক, সেক্ষেত্রে ভ্রম সংশোধন দলিল করলে কিন্তু হবে না। এই রকম ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারা ব্যবহার করা হয়, যে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট বলে, বা দলিল সংশোধন বা যে কোনো ভ্রম সংশোধন। এটার মধ্যে দুইটা কন্ডিশন মনে রাখবেন, যে আপনি তখনই এই ধারার অধীনে যাবেন যদি আপনার সাথে প্রতারণা ঘটে। মানে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে 20 শতকের, কিন্তু দলিল করে দিচ্ছে 10 শতক, তাহলে এটা হচ্ছে একটা ফ্রড বা প্রতারণা, তাইলে এই ধারায় পাবেন। অথবা আপনাদের দুইজনেরই ভুল হয়েছে, সেও স্বীকার করতেছে যে হ্যাঁ আমার ভুল হয়েছে, তাহলে উভয় পক্ষের যদি ভুল হয় অথবা যদি প্রতারণা ঘটে, তবেই আমরা কি করতে পারবো, এই দলিল সংশোধনের মামলা করতে পারবো। যেদিন থেকে আপনি জানতে পারবেন যে আপনার সাথে প্রতারণা ঘটছে বা দলিল উভয় পক্ষের ভুলের কারণে হয়েছে, তো তখনই আমরা কি করব, এই দলিল সংশোধনের মামলা করব। তাহলে এটার কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম নাই, যেই দিন আপনি জানবেন ওই দিন থেকে 3 বছর। তাহলে আমরা যদি একটা দলিলের মধ্যে জমি বাড়াইতে চাই, কমাইতে চাই, তাহলে ভ্রম সংশোধন দলিল করে হবে না, ভ্রম সংশোধন মামলা করতে হবে, এইটা মনে রাখবেন। আর এক্ষেত্রেও আপনাকে ওই যে 2.5% হিসাবে কোর্ট ফিটা দিতে হবে আপনাকে। এরপরে এখন চলে আসি, যে ধরলাম আপনি কারোর সাথে কি করছেন, একটা সম্পত্তি ক্রয় করার জন্য চুক্তি করছেন, বায়নামা চুক্তি। এখন যেটা কথা হচ্ছে, যে ধরেন যে আপনি এখন সেক্ষেত্রে চুক্তি প্রবল কারা করলে, ক্রেতা করে যখন বিক্রেতা বিক্রি করতে চায় না। এখন ধরেন যে বিক্রেতা তো বিক্রি করতে চাচ্ছে, ক্রেতা কিনতে চাচ্ছে না। অনেক ক্ষেত্রে আশেপাশে, আপনার আশেপাশে দেখবেন যে অনেক দালাল আছে যাদের কাছে টাকা নাই 10 লাখ, আপনার 50 লাখের জমি বায়নামা করে বসে আছে। তাদের চিন্তা হইলো বায়নামা করে আপনার কাছে কিছুদিন সময় ক্ষেপ করবে, পাশাপাশি যদি কেউ পায়, গ্রাহক পায়, তাইলে বিক্রি করে দিবে, নাইলে আপনাকে ঝুলায় রাখবে। তো ধরেন যে আপনি 6 মাসে চুক্তি করছেন, 6 মাস চলে 8 মাস চলে গেল, উনি আর টাকাও দেয় না, আপনার জমিটাও রেজিস্ট্রেশন করে নেয় না, বাইরেও আপনি বিক্রি করতে পারতেছেন না, যেহেতু আইনগত বাধা আছে, বায়না দলিল বাতিল করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো এইটা হচ্ছে যে চুক্তি বাতিলের মামলা, যে যখন থেকে আপনার কি হইলো, চুক্তি বাতিল করার কারণ উদ্ভব ঘটলো, তখন থেকে আপনি 1 বছরের মধ্যে আদালতে মামলা দায়ের করতে পারবেন, যে আপনার ওই বায়না চুক্তিটা যাতে কি করা হয়, বাতিল করা হয়, রহিতকরণ করা হয়। এবং আপনি চাইলে এই দাবিটাও করতে পারবেন, যে বায়নার আপনি টাকাটা নিয়েছেন ওইটা যাতে আপনাকে অ্যাজ এ কম্পনসেশন হিসাবে আদালত রাখার অনুমতি দেয়। তাহলে আপনি এটা আদালতে চাইতে পারবেন, যে যেই টাকাটা আপনি গ্রহণ করছেন এইটা যাতে আপনার যে ক্ষতিটা হইলো, এই ক্ষতি পোষানোর জন্য আদালত যাতে রাখার আদেশ দেয়। যদি আদালত আদেশ দেয়, আপনি ওই টাকাটা আপনি রাখতে পারবেন আইনগতভাবে, সেটা আপনার কাছ থেকে আর কোনোদিনও ফেরত পাবে না। এরপরে যেটা চলে আসি, সেটা হচ্ছে যে আমাদের জাল দলিল বা দলিল বাতিল বা ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট আমরা যেটা বলি। এখন ধরেন যে 2 রকমের হইতে পারে, আংশিক জালও হইতে পারে, সম্পূর্ণ জালও হইতে পারে। একটা ধরেন যে আপনি হচ্ছেন এ নামক ব্যক্তি, এমন হইতে পারে যে বি নামক ব্যক্তি আপনার নাম সেজে সে সম্পত্তিটা বিক্রি করে দিল। পূর্বে যেটা হইতো, সম্পত্তি হচ্ছে এর, আইডি কার্ড 2 নম্বরই করে আপনার জমি আরেকজন বিক্রি করে দিচ্ছে।
তো এইরকম ক্ষেত্রে কি করবেন, আপনি সম্পূর্ণ দলিলটা বাতিলের মামলা দায়ের করবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখেন যে ভাই বোন দুইজন, বাবার সম্পত্তি, এখন ভাই হয়তো কি করছে, মিথ্যা ওয়ারিশ সনদ দিয়ে টোটাল জমিটা নিজেই বিক্রি করে দিছে, বোনের অংশ সহ বিক্রি করে দিছে। তো ওই রকম ক্ষেত্রে আমরা আংশিক দলিল বাতিলের মামলা করব। কিন্তু অনেক ক্ষেত্রে আদালতে মামলা করতে গেলে নানা প্রকার যে ভেজালটা হয় সেটা হচ্ছে যে কখন আপনি ভূমি সংশোধন করবেন, কখন দলিল বাতিল করবেন। তাহলে আপনি অবস্থাটা আগে বুঝবেন। যদি বোনের সম্পত্তিটা প্রতারণার মাধ্যমে বিক্রি করে দেয়, আপনি সেখানে দলিল সংশোধন করে লাভ নেই। সেখানে আপনাকে বুঝতে হবে ভাইয়ের অংশটা বৈধভাবে বিক্রি হয়েছে, বোনের অংশটা অবৈধ। অতএব আপনি শুধু বোনের অংশটা বাতিল চাবেন। আর যেই রকম ক্ষেত্রে আপনি টোটাল আপনার মিথ্যা প্রতারণার মাধ্যমে ভুয়া আইডি কার্ড ব্যবহার করে আপনারটাই বিক্রি করে দিচ্ছে, আপনি টোটাল দলিলটাই বাতিল কিন্তু চাবেন। তাহলে এটা আমরা করতে পারবো 39 এবং 40 নাম্বার সেকশনে আমাদের কি করে আংশিক দলিল বাতিল, আর 39-এ হচ্ছে সম্পূর্ণ দলিলটা বাতিলের আপনি মামলা করবেন। কথা হচ্ছে কত দিনের মধ্যে করবেন। তো এটা হচ্ছে যে দিন থেকে আপনি ওই দলিলটা আপনার বিরুদ্ধে ব্যবহার করবে, অথবা যে দিন থেকে আপনি জানতে পারবেন যে এই রকম একটা জাল দলিল হয়েছে। তাহলে কি হইলো, যেই দিন আপনার বিরুদ্ধে ব্যবহার করা হইলো অথবা আপনি জানতে পারলেন যে আপনার বিরুদ্ধে একটা জাল দলিল সৃষ্টি করা আছে, সেই দিন থেকে 3 বছরের মধ্যে আপনাকে মামলাটা কিন্তু দায়ের করতে হবে। এটার ক্ষেত্রেও আপনাকে টাকা পয়সা দিতে হবে। তবে এখানে দুইটা কন্ডিশন। জমি যদি আপনার দখলে থাকে তাইলে আপনার কোর্ট ফি মাত্র 300 টাকা ফিক্সড। যেমন আপনার জমি আপনার দখলেই আছে, আমি ভুয়া আইডি কার্ড ব্যবহার করে একজনের কাছে বিক্রি করে দিছি, তো এই রকম দলিল বাতিল আপনি 300 টাকা দিয়ে করতে পারবেন। কিন্তু যদি সম্পত্তি আপনার দখলে না থাকে তখন আপনাকে কি করতে হবে, ওই যে 2% হিসাবে খরচটা কিন্তু দিতে হবে, কোনো মাপ নাই। এরপরে চলে আসি আমরা ডিক্লারেটরি স্যুট বা ডিক্লারেটরি ডিক্রি, যেটাকে আমরা বলি যে 42 ধারা আমরা ওই মামলাটা করি। তাহলে 42 ধারাটা আপনি মনে রাখবেন। মূলত 42 ধারা 2 প্রকারের মামলা করা হয়। একটা হচ্ছে যে আপনার যেই কোনো ক্যারেক্টার, যে কোনো চরিত্র, যেমন আইডি কার্ডে আপনার নাম, পাসপোর্টে আপনার নাম, বা আপনি কোনো পদের একজন শিক্ষক, বা আপনি একটা কোনো প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর, অন্যরা অস্বীকার করতেছে, মানে আইনগতভাবে যেই একটা আপনার অধিকার বা লিগ্যাল ক্যারেক্টার ওইটা কেউ অস্বীকার করতেছে, তাহলে আপনি 42 ধারা ঘোষণা চাইতে পারেন। অথবা আপনার সম্পত্তি অন্যজন মালিকানা আপনার অস্বীকার করতেছে, তাহলে আমরা 42 ধারায় মালিকানা অস্বীকার করা অথবা আপনার লিগ্যাল চরিত্র কেউ যদি অস্বীকার করে, সেইটা আপনি তাকে বিবাদী করে কি করতে পারবেন, আদালতে মামলা দায়ের করতে পারবেন। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এই 42 ধারা যদি শুধু মামলা করতে চান খরচ মাত্র কিন্তু 300 টাকা। এখন কথা হচ্ছে 42 ধারা আপনি মামলা শুধু তখনই করতে পারবেন যদি সম্পত্তি আপনার দখলে থাকে। ধরেন আপনার সম্পত্তি আপনার দখলে নাই, বাংলাদেশে এরকম হাজারো মামলা আছে যে সম্পত্তি বাদীর দখলে নাই, তারপরও সে কি করছে, ঘোষণামূলক মামলা করে বসে আছে। এখন কারণ এটা হয় যে আদালতের মাধ্যমে ডিক্রি পাইলে হয়তো অপরপক্ষ তখন বুঝে নিবে যে আদালতও বলে দিছে জমি তার আমি তারে দিয়ে দেই। কিন্তু আপনি যদি আইন জানেন আপনি বুঝবেন তার ঘোষণামূলক মামলা করে কোনো লাভ নাই, তারা 8 ধারায় দখল উদ্ধারের মামলা করতে হবে, শুধু ঘোষণা দিয়ে তো লাভ নাই। তাহলে আমরা 42 ধারায় শুধু ঘোষণা চাইতে পারবো, যদি দখল উদ্ধার প্রয়োজন পড়ে 42 ধারায় মামলা চলবে না। এখন এইখানে যেটা হয় যে আমাদের খতিয়ান যেগুলো আমরা যেটা বলি যে অনেক পুরাতন যদি খতিয়ান হয়, ধরেন যে আজকে থেকে 20 বছর পূর্বে খতিয়ান আপনার নামে খতিয়ান হয় নাই, বিবাদীর নামে হয়ে গেছে, ওরকম ক্ষেত্রে এসি ল্যান্ডের কাছেও আপনি আবেদন করে লাভ হবে না, আপনার নামে রেকর্ড করে দিবে না। তো ওইরকম ক্ষেত্রে 42 নাম্বার ধারায় আপনি তখন একটা ঘোষণামূলক মামলা করেন যে ওই খতিয়ানটা আপনার উপর কার্যকর না, এই মর্মে আদালত থেকে একটা ঘোষণা আপনাকে নিতে হয়। এইটা কয়েকটা ছিল আমাদের, যেই আমরা বললাম এই যে কয়েকটা সেকশন বললাম প্রয়োজন, এগুলো শুধু সেকশন নাম্বারটা মনে রাখবেন, আপনার বাস্তব জীবনে কাজে আসবে। তাহলে 8 ধারা আমরা দখল উদ্ধারের মামলা করব যেখানে আমাদের মালিকানা আছে। 9 ধারা শুধু দখলগত বিষয় বিবেচনা করে, মালিক বিবেচনা করে না, এখানে দলিলপত্রের দরকার নেই, আপনি দেখাবেন আপনি দখলে ছিলেন। 12 ধারায় হচ্ছে কেউ যদি চুক্তি মোতাবেক কাজ না করে তাহলে আপনি বাধ্য করাইতে পারবেন আদালতের মাধ্যমে যাতে চুক্তি মোতাবেক সে কাজ করে। 31 ধারা হচ্ছে কোনো চুক্তি কোনো দলিল সেখানে যদি ভুল ভ্রান্তি হয় সেটা ঠিক করার জন্য মামলা করব। 35 ধারা হচ্ছে কারোর সাথে কোনো চুক্তি করছি, এখন আমি চাচ্ছি যে সেই চুক্তিটা আমি বাতিল করব। আর 39 হচ্ছে কোনো দলিল আমি বাতিল করব। আর 42 হচ্ছে যে কারোর সাথে কোনো ঘোষণা আমি আদালতের মাধ্যমে নিব।
এই কয়টা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন এরপরে যদি আমরা দেখি, আমরা নিষেধাজ্ঞা বা ইনজাংশন বলে একটা শব্দ পাই। তো একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে ইনজাংশন রিলেটেড আমরা 54 ধারায় পাবো, যে 54 ধারার মধ্যে বলা আছে যে আমাদের চিরস্থায়ী নিষেধাজ্ঞা। এখন এই যে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা, এটার মধ্যে আগে আমরা বুঝি যে কয়েক প্রকার নাম শুনবো আমরা। একটা হচ্ছে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা, একটা অস্থায়ী নিষেধাজ্ঞা, একটা চিরস্থায়ী নিষেধাজ্ঞা। 3 প্রকারের নাম শুনবেন আপনি বাংলাদেশের আদালতে। চিরস্থায়ী নিষেধাজ্ঞা আপনি তখনই পাবেন যখন আপনি কি করবেন, আদালতে আর্জি সাবমিট করবেন, উভয় পক্ষের কথাবার্তা শোনা হবে, ফাইনালি আদালত ডিক্রি দিবে, তারপরেই আপনি কি পাবেন, একটা পার্মানেন্ট সলিউশন পাবেন। আর যেই কোনো প্রকারের মামলা যখন আপনি করেন, তখন একটা টেম্পারারি সলিউশন হিসাবে, যে মামলাটা যতদিন শেষ না হচ্ছে বা পরবর্তী আদেশ পর্যন্ত কোনো পক্ষ সম্পত্তিটা হস্তান্তর করবে না, কোনো পরিবর্তন করবে না, যেইভাবে অবকাঠামো আছে ওইভাবে থাকবে, এই রকম নিষেধাজ্ঞাটাকে আমরা বলতেছি যে টেম্পারারি নিষেধাজ্ঞা। আর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা হচ্ছে যে আজকে আপনি মামলা করছেন, অপরপক্ষ জানতে সময় লাগবে 3 দিন, তার কাছে নোটিশ যাওয়া পর্যন্ত। আপনি মামলা করছেন, সে কালকে জমিটা বিক্রি করে দিবে, বা মাটি আছে পুকুর খনন করে দিবে, বা অন্য কিছু আছে সে ধ্বংস করবে, আপনার লাভ হবে না। তো তখন মামলা দায়ের করার সাথে সাথে আপনি আদালতকে বলতে পারেন যে একটা অ্যাড ইন্টারিম ইনজাংশন দেওয়ার জন্য, যাতে নোটিশটা পাওয়া মাত্রই সে বুঝতে পারে যে সে সম্পত্তির কোনো পরিবর্তন ঘটাইতে পারবে না, আদালত ইনজাংশন জারি করছে। তাহলে এই যে আমাদের অন্তর্বর্তী নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা, এগুলো আমরা মামলা করতে পারি না। অন্য কোনো মামলা করলে এগুলো হচ্ছে বাই প্রোডাক্ট, মানে ওই মামলার মধ্যে এগুলো আমরা চাইতে পারি দরখাস্ত আকারে। এই জিনিসটা একটু মনে করবেন। এই আমরা দেখলাম সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে যেই মামলাগুলো বাংলাদেশের আদালতে হয়, বা জায়গা জমি ভূমি রিলেটেড আমাদের প্রতিনিয়ত যে সমস্যা, এগুলা। এর পাশাপাশি আর কয়েকটা মামলা আছে, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। একটা হচ্ছে অগ্রকয়, বা বলি যে আমরা প্রিএমশন, বা আরবিতে বলি আমরা হক সুপ্পা। সহজ বাংলায় হচ্ছে আপনার পাশের জমি যেটা আপনার দরকার, আপনার কাছে বিক্রি না করে বাইরের লোকের কাছে বিক্রি করলে আমাদের প্রচলিত আইন বলে যে যেহেতু আপনি একটা হকদার, তো আপনি আদালতে আসেন, আমরা আপনাকে ওই সম্পত্তিটা দিব। তো এটাই হচ্ছে আমাদের অগ্রকয় বা প্রিএমশন বা হক সুপ্পা। এখন বাংলাদেশে বর্তমানে যদি আমরা দেখি, সম্ভবত 66 সালের পরে তারা যেটা করেছে, যত জমি আছে 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে কৃষি আর একটা হচ্ছে অকৃষি। ওই জন্য খতিয়ানের মধ্যে দেখবেন যে জমিটা কৃষি ভাগে আছে অথবা অকৃষি ভাগে আছে। তো এখন বলতেছে যদি কৃষি জমি যদি আপনি অগ্রক্রয় করতে চান, তাহলে আমাদের এই একটা আইন আছে যাকে বলি যে আমরা রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, বা সংক্ষেপে স্যাট অ্যাক্ট বলি, স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট 1950, এর সেকশন হচ্ছে 96। এখানে অনেক লম্বা চড়া কাহিনী বলা আছে যে আমরা অগ্রক্রয়ের মামলা কিভাবে দায়ের করব, কত টাকা খরচ হবে, কি লাগবে। কৃষি জমি হলে এই আইনের অধীনে যাব, শুধু একজন মাত্র ব্যক্তি মামলা করতে পারবে, সে হচ্ছে যদি আপনি উত্তরাধিকারী সূত্রে মালিক থাকেন। যেমন আপনার বাবার জমি 2 ভাই, আপনার ভাই আপনার কাছে বিক্রি না করে বাইরে কারো কাছে বিক্রি করলে আপনি আদালতের মাধ্যমে ওই জমিটা ফেরত পেতে পারেন। আরেকটা হচ্ছে কৃষি জমির বাইরে যত সম্পত্তি আছে, এই সম্পত্তিগুলোর ক্ষেত্রে যদি আপনার পার্টনার, মানে আপনি সেটা ক্রয় সূত্রে হন অথবা উত্তরাধিকারী সূত্রে হন, যদি আপনার কাছে বিক্রি না করে বাইরে কারো কাছে বিক্রি করে, তাহলে আপনি এই আইনের 24 ধারার অধীনে অগ্রক্রয়ের মামলা করে সম্পত্তি ফেরত পেতে পারেন। এখন যেহেতু আমাদের বাংলাদেশে আরেকটা আইন আছে 1939 সালের, 37 সালের সম্ভবত, ওই আইনে ব্রিটিশরা বলে গেছে যে মুসলিমদের মোটামুটি 10টার মতো বিষয় মুসলিম আইন দ্বারা কি হবে, পরিচালিত হবে। তো এই জন্য আমরা চাইলে মুসলিম আইনের অধীনেও অগ্রক্রয়ের মামলা সাবমিট করতে পারি। তাহলে হয় কৃষি জমি হলে ওই আইনে যাব, অকৃষি হলে ওই আইনে যাব, অথবা আমরা কমন আইন মুসলিম আইনের অধীনে মামলা দায়ের করে সম্পত্তিটা ফেরত পেতে পারি। এরপরে যে মামলাটা হয় সেটা হচ্ছে আমাদের বাটোয়ারা মামলা। যেমন ধরেন যে আমরা 2 পার্টনারে জমি কিনলাম, এরকম একটা সম্পত্তি ছিল, হয়তো আমরা 2 পার্টনারে কিনলাম। এখন দেখা গেল যে 55% হিসাবে মালিক। আমরা যদি এটা বাটোয়ারা যদি না করি, যদি আদালতের মাধ্যমে হোক অথবা দুইজনের সম্মতিতে যদি একটা বাটোয়ারা দলিল না করি, ধরেন আমি সামনের অংশে একটা দোকান করলাম, বাড়ি করলাম, এখন যেটা পিছের অংশ আছে উনি দখলে আছেন, কিন্তু এখন তার কয়দিন পরে মনে হইল যে আমিও তো সামনে পাবো, তো আসে আপনার বাড়ি ঘর দোকান ভাঙা শুরু করবে সে,
তো যাতে এরকম বিরোধ যাতে পার্টনারদের মধ্যে না হয়, আপনি কি করতে পারেন, হয় আপোষে একটা বাটোয়ারা দলিল করতে পারেন, অথবা আদালতে গিয়ে আপনি আদালতের মাধ্যমে বাটোয়ারা মামলা করতে পারেন। একই রকমভাবে বাবার জমি, ধরেন যে আপনার বাবার 5 জায়গায় এরকম জমি আছে বা 3 জায়গায় জমি আছে। এখন শহরের বাড়িটাতে হয়তো আপনি আছেন, গ্রামে হয়তো আপনার ভাই থাকে। তো নর্মাল আইন বলে যে শহরের বাড়িতেও আপনি পাবেন, গ্রামের বাড়িতে আপনার ভাইও পাবে, প্রতি জায়গায় জায়গায় সবাই পাবে। এখন বাস্তবে দেখা যায় যে শহরের বাড়িটাতে আপনি গেলে আপনার ভাইয়ের জায়গা হয় না, গ্রামের বাড়িতে আপনি আসলে আপনার ভাইয়ের জায়গা হয় না। তো এইটা থেকে আপনারা চাইলে সম্মতিতে যে টাকা পয়সা সমান হোক, জমি সমান হোক, যেভাবে করে শহরের বাড়িটা আপনার ভাইকে দিয়ে দিতে পারেন, গ্রামের বাড়িটা আপনি রাখতে পারেন। তো এই যে আপোষ আপনাদের, এইটা লিখিত আকারে একটা দলিল করতে পারেন, যাকে আমরা বলি যে বন্টন বাটোয়ারা দলিল। এখন ধরেন যে এক পার্টনারে করবে না, সে রাজি না, তখন আপনি কি করবেন? অথবা আপনার অংশ আপনাকে দিচ্ছেই না, আপনাকে জমিতেও যাইতে দেয় না, তো তখন আপনি এই যে বাটোয়ারা প্লাস দখল উদ্ধার, এই 1800 মোটামুটি সম্ভবত 93 সালের আইন, বাটোয়ারা আইনের অধীনে আপনার বাটোয়ারা মামলা করতে হয়। এখন যদি সম্পত্তি আপনার দখলে থাকে, বাটোয়ারা মামলার খরচও 300 টাকা, এর বেশি না। এখন জমি যদি আপনার দখলে না থাকে, তাইলে ওই 8 ধারা অনুযায়ী আপনারা কি করতে হবে, 2% হিসাবে দিতে হবে, পাশাপাশি 300 টাকা দিতে হবে বাটোয়ারার জন্য। তাহলে সম্পত্তি দখলে থাকলে বাটোয়ারাটা সহজ, আদালত শুধু কি করবে, বাটোয়ারা করে দিবে ফাইনালি। আর দখলে না থাকলে দখল উদ্ধার সহ চাইতে হবে। এরপরে এতগুলা ছিল আমাদের ফৌজ, যদি আমরা বলি নর্মালি দেওয়ানি আদালতে মামলা। তো জায়গা জমি রিলেটেড আমরা কিছু মামলা ফৌজদারি আদালতে বা নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কাছেও করতে পারি। এখন পর্যন্ত আদালতের সবচেয়ে প্রচলিত যে মামলা 145 ধারার মামলা, কোন আইন কোন ধারা কিছুই জানে না, কিন্তু 145 ধারা সবাই জানে। মূলত এটা হচ্ছে দখলগত বিরোধকে কেন্দ্র করে মামলা। এখানে কোনো মালিকানা দেখা হয় না, যাতে সমাজে শান্তি শৃঙ্খলা বিনষ্ট না হয়, একজন আরেকজনকে মারামারি কাটাকাটি হানাহানি না করে। তো এই জন্য আমাদের ফৌজদারি কার্যবিধিতে, মানে ক্রিমিনাল মামলা যে আইনের অধীনে চলে, সেখানে 145 ধারা বলতেছে যদি কোনো সম্পত্তির দখলগত বিরোধ হয়, তাইলে কোনো পক্ষ অথবা পুলিশ কোনো মাধ্যমে ম্যাজিস্ট্রেটও জানলে 145 ধারা অগ্রসর হইতে পারে। এই ধারার মূল সারমর্ম হচ্ছে ওই যে আমরা 9 ধারা পড়ে আসছি, শুধু দখলে কে ছিল, যদি আপনি 2 মাসের মধ্যে যান দখলটা ফেরায় দিবে, মালিকানার প্রশ্ন ওই আদালত দেখবে না। তো এই জন্য আমাদের দেখবেন যে আশেপাশে গ্রামে কোথাও একটু বিরোধ হইলেও যে মামলাটা করে, এটা হচ্ছে 145 ধারা। এই মামলা করে আপনার লাভ নাই, টেম্পারারি একটা আপনি দখলগত বিরোধ মীমাংসা করতে পারবেন, এর বাইরে কিছু না। এখন এই মামলা করার পরে তখন আদালত কি করে, যে ওই 144 দ্বারা প্রচলিত অনেক গ্রামে বলে যে ইনজেকশন জারি করে। আসলে ইনজেকশন না, এটাও ইনজাংশন, মানে নিষেধাজ্ঞা, যে কোনো পক্ষই যাতে জমিতে প্রবেশ না করে, জমি যেভাবে আছে সেভাবে থাকবে যতদিন পর্যন্ত আদালতে নিষ্পত্তি না হয়। তো এই মামলা বেশি দিন চলে না, ম্যাক্সিমাম 2 মাস থেকে 3 মাস অথবা 6 মাস চলতে পারে। এটার মূল দেখার বিষয় হচ্ছে 2 মাস পূর্বে 2 মাসের মধ্যে কে দখল ছিল, তার দখল তাকে ফেরত দেওয়া। এরপরে আমরা 522 ধারা পাবো এই আইনেরই। এখানে একটা কথা বলে, যেমন একটা ঘটনা যদি সম্ভবত গত বছরের, যে একটা ফ্ল্যাট নিয়ে বিরোধ, তো যে পক্ষ ফ্ল্যাটের মধ্যে থাকে, অপরপক্ষ 2-3 জন ব্যক্তি আসে, তাদের সাথে গল্প স্বল্প করে তাদেরকে ফ্ল্যাট থেকে বের করে দিয়ে তারা তালা মারে দিচ্ছে, মানে আপনার বাড়ি থেকে আপনাকে বের করে দিয়ে তালা মারে দিচ্ছে, এখন আপনাকে ঢুকতে দেয় না। তো এইরকম ক্ষেত্রে আপনি যে বেদখল হইলেন, আপনি করবেনটাকে, আপনি কি দেওয়ানি মামলা করবেন না ফৌজদারি মামলা করবেন? তো এই জন্য আমাদের 522 ধারায় বলে, যদি অপরাধমূলক বল প্রয়োগ করে বা অপরাধমূলক ভীতি প্রদর্শন করে আপনারে আপনার বাসা থেকে উচ্ছেদ করে আপনি যদি উপস্থিত থাকেন ওই জমিতে, আপনি তো একটা ফৌজদারি মামলা করবেন, ক্রিমিনাল ফোর্স অথবা আমরা বলি যে ক্রিমিনাল ইন্টিমিডেশনের মামলা করলে যদি আদালত কর্তৃক সে দোষী সাব্যস্ত হয়, তাহলে ওই আদালতই আপনারে দখলটা ফেরাই দিবে, আপনার পৃথক কোনো মামলা করার দরকার নাই। এর পাশাপাশি সর্বশেষ আমাদের যেটা হয়েছে, আমরা সবাই জানি যে 2023 সালে বহুল প্রতীক্ষিত আইন পাশ হয়েছে, ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন 2023। এই আইনটা মূলত যদি আমরা বলি মিশ্র প্রকৃতির আইন। এখানে ধরেন যে বলা আছে যে আমরা কি করতে পারবো, কগনিজেবল বলে একটা শব্দ ব্যবহার করা হয়েছে। আপনি জায়গা জমির মামলা থানায় গিয়েও করতে পারবেন, ম্যাজিস্ট্রেট আদালতে করতে পারবেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে করতে পারবেন, যেটা আমাদের কোর্সে পৃথক একটা লম্বা চড়া আলোচনা আছে। তো এই জন্য এখানে আর আমরা বিস্তারিত আলোচনা না করি।
এর পাশাপাশি আমরা কিছু পাবো, অর্পিত সম্পত্তির মামলা আছে। তো এই রিলেটেড আমাদের মোটামুটি যদি বলি, আপনি এই জিনিসটা যদি একটু মনে রাখতে পারেন, তো প্রচলিত আদালতে যে মামলাগুলো হচ্ছে এগুলো কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে কোন আদালতে কোন আইনে কোন ধারায় মামলাটা হচ্ছে আর এইটার ফলাফলটা কি হইতে পারে। তো আজকের ভিডিওর দ্বিতীয় অংশে আমরা এটাও দেখার চেষ্টা করব যে একটা দেওয়ানি মামলা কিভাবে আপনি দ্রুত নিষ্পত্তি করতে পারেন, বা প্রচলিত বাংলাদেশের আদালতে বর্তমানে কিভাবে চলতেছে। একটা দেওয়ানি মামলা কিভাবে চলে এটা শুধু আইনজীবী না, আপনারও জানা প্রয়োজন, এই জন্য যে আপনার মামলাটা কোন স্তরে আছে, বা কোন স্তরে আপনি সমঝোতা করলে আপনার সুবিধা হবে, বা আপনি সমঝোতা করবেন কিনা, এই জিনিসগুলো আপনি জানতে পারবেন। যেমন ধরেন যে একটা দেওয়ানি মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে। আরজি মানে আপনি যে দাবিটা করছেন ওইটা আইনজীবীর নির্দিষ্ট সরকারি ফরম্যাটে, যে ফরম্যাট দেওয়া আছে ওই ফরম্যাটে উনি কি করেন, ওইটা তৈরি করেন। তৈরি করে ওইটার সাথে এর সাপোর্টিং আপনার কাছে কি ডকুমেন্ট আছে, কি দলিলপত্র আছে, কার নামে করতেছেন, যাবতীয় কিছু সহ বিশাল সেই মোটা তারা কি করে আরজি তৈরি করে। এই আরজি তৈরি করে যাবতীয় কোর্ট ফি যত কিছু আছে সমস্ত কিছু সহ আদালতে সাবমিট করে। তো সাবমিট করার পর নর্মালি আপনার মামলাটা দায়ের হয়। তো মামলাটা যদি আপনার দায়ের হয়, দায়ের হওয়ার পরে তাইলে কি হবে, অপরপক্ষ যার বিরুদ্ধে আপনি মামলাটা করলেন তাকে তো জানাইতে হবে যে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। তো এই প্রক্রিয়াটাকে আমরা বলি যে সমন ইস্যু এবং সমন জারি। মানে হচ্ছে যে আপনি যেই যে বিবাদীর নাম দিবেন তার নাম ঠিকানা সমস্ত কিছু সহ ওই যে আরজিটার একটা কপি সহ ডাক টিকিট সহ আপনারই জমা করতে হয়। দেওয়ানি মামলা সরকার 1 টাকাও খরচ করবে না, যত খরচ আপনারই। তো অপর পক্ষের কাছে এই সমনটা যদি অপর পক্ষের কাছে আমরা পৌঁছায় দিতে পারি তাইলে এটাকে বলি যে আমরা সমন জারি। তো নর্মালি পূর্বে যেটা ছিল ম্যানুয়াল পদ্ধতি ছিল, তো এই যে 2025 সালে সরকার সংশোধনী আনে বলতেছে যে এখন আপনি এই যে চাইলে হোয়াটসঅ্যাপে, ইমোতে, ডিজিটাল মাধ্যমে কল দিয়েও সমন জারি করা যাবে। মানে এখন আর আগের মতো দীর্ঘ প্রক্রিয়া নাই, কাউকে কল দিয়ে সমন জারি করানো যাবে। তো পূর্বে এই সমন জারিতে অনেক সময় লেগে যেত, তো এইটা একটা দীর্ঘ প্রক্রিয়া। তো এখন আশা করা যায় যেহেতু ডিজিটাল পদ্ধতিতে সমন জারি করা যাবে, হয়তো আপনি কি করতে পারবেন, মাত্র 10 দিন 15 দিনে সমনটা জারি করাইতে পারবেন। তো মনে রাখবেন, আপনি যদি অপরপক্ষকে না জানাইতে পারেন, সমনটা যদি আদালত ধরে যদি না নেন যে যে সমন জারি হয়েছে, তাইলে মামলা আপনার পরের ধাপে যাবে না। তাইলে সমনটা আপনারই জারি করাইতে হবে, মানে অপর পক্ষের কাছে খবরটা পৌঁছাইতে হবে যে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। তাহলে এই স্তরটা আপনার এই ব্যক্তিগতভাবে আইনজীবীর সাথে আলোচনা করে আপনি যেভাবে পারেন, প্রয়োজনে আপনি নিজেও কি করতে পারেন, সমনের এক কপি আদালত থেকে নিয়ে এসে ওই বিবাদীকে দিতে পারেন। এখন আসি যে ধরলাম আপনি সমনটা জারি করাইছেন, এখন আসবে যে অপরপক্ষ আপনার দাবি সম্পর্কে কি বলতে চায়। আপনি তো অনেক দাবি করছেন, এখন তারও তো কিছু বলা থাকতে পারে অপরপক্ষের। তো অপরপক্ষ তখন কি করবে, সে তার লিখিত বক্তব্য আইনজীবীর মাধ্যমে সে সাবমিট করবে। এখন এইটার ক্ষেত্রে দেখবেন যে অপরপক্ষ তখন লিখিত জবাব সাবমিট করে না, সে বারবার সময় নেয়। সে প্রতি শুনানিতে বলে যে দলিল নাই, পরবর্তীতে তারপরে এখানেও আপনার 3-4 মাস সময় কিন্তু নষ্ট হয়। তো এই রকম ক্ষেত্রে আপনার আইনজীবীকে সন্তুষ্ট বা একটু চালাক চতুর হইতে হবে, কতবার সময় নিচ্ছে সে, আইনগতভাবে ফিক্স সময়টা নিচ্ছে কিনা, না বিচারক আইনের বাইরে গিয়ে তাকে সময় দিচ্ছে। যদি বিচারক আইনের বাইরে গিয়ে দেয় তাহলে তার বিরুদ্ধে ডিভিশন দায়ের করতে হবে, প্রয়োজনে বিবাদীকে কি করতে হবে, গ্রেফতার করাইতে হবে, তারে গ্রেফতার করারও সুযোগ আছে। তার মানে এইটা আপনাকেও জানতে হবে যে বিবাদী লিখিত জবাব সাবমিট না করলে আপনি তারে বাধ্য করাইতে পারবেন, এমনকি তারে গ্রেফতার করে আদালতেও নিয়ে আসানো যাবে। তাহলে এই 3টা স্তর আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এখন বাংলাদেশে আরেকটা যে সমস্যা আমরা যেটা বললাম, যে সরকার যেটা করেছে সম্ভবত গত মাসে, বলতেছে যে আপনি চাইলেই কিছু কিছু মামলা সরাসরি দায়ের করতে পারবেন না, আগে লিগ্যাল এইড অফিসারের কাছে আবেদন করতে হবে। যেমন সেখানে সম্ভবত 15 লাখ টাকা পর্যন্ত সম্পত্তির বাটোয়ারা মামলা দেওয়া আছে, আপনি সরাসরি দায়ের করতে পারবেন না, আপনারা আগে লিগ্যাল এইড অফিসারের কাছে মামলা দায়ের করতে হবে। এটা ছাড়া কিছু পারিবারিক মামলা, কিছু চেকের মামলা, অসংখ্য জিনিস দেওয়া আছে যেগুলা মামলা করার আগে লিগ্যাল এইড অফিসারের কাছে আবেদন করবেন। তারপরে যদি অপরপক্ষ না আসে তারপরে আপনি মামলা দায়ের করবেন।
এখন ধরলাম আপনি যে মামলাটা দায়ের করলেন, অপরপক্ষ লিখিত জবাব দিল, তো সরকার তখন বলতেছে যে তারপরেও আপনারা সমঝোতা করেন, আপনার উপর একদম বাধ্য করে দিচ্ছে যে নির্দিষ্ট একটা দিন রাখতেছে যে উভয় পক্ষ আপনারা সমঝোতা করার চেষ্টা করেন, তাইলে আদালতের সময় বাঁচবে। তো এই জন্য প্রতিটা দেওয়ানি মামলা আপনি যেই মামলাই করেন, সেটা চুক্তি প্রবল, চুক্তি বাতিল, দলিল সংশোধন, দলিল বাতিল, ঘোষণামূলক, নিষেধাজ্ঞা, যত প্রকার দেওয়ানি মামলাই করেন, 4 নম্বর স্তরে এডিআর বলে একটা বাধ্যতামূলক অপশন আছে যে আপনাদের বলবে যে আপনারা সমঝোতা করার চেষ্টা করেন। তবে আপনি মানতে বাধ্য না, আপনার যদি মন চায় আপনি করবেন না, তাইলে আপনি করবেন না, কিন্তু একটা নির্দিষ্ট ডেট পড়বে সমঝোতার জন্য। এখন সমঝোতার 2 রকম প্রক্রিয়া আছে, সেটা আমরা এখন এই আজকের আলোচনায় না আসি। সেটা একটাকে বলে যে আপনারা মিডিয়েশন করলেন, আর একটা বলে যে আরবিট্রেশন করলেন। মিডিয়েশন মানে হচ্ছে যে মামলা আপনার চলমানই থাকলো, আদালত আপনাকে সুযোগ দিল নিজেদের মধ্যে যেভাবে পারেন আপোষ করে আপোষনামা সাবমিট করবেন, আদালত আপনাকে সিল দিয়ে দিবে যে একটা সোলে ডিক্রি হয়ে গেল, তাহলে ওই বিষয় নিয়ে আর কোনো পক্ষ মামলা দায়ের করতে পারবে না। আর আরবিট্রেশন হইলে মামলাটা ওই স্তর থেকে আপনার চলে যায়, তখন আপনারা আদালতের বাইরে সেটেলমেন্ট করেন, করে আপনাদের মতো করে আপনারা নিষ্পত্তি করেন। যদি সেটেল করতে পারেন ভালো, না করলে আবার মামলাটা ওই আরজি দাখিল থেকে প্রথম স্তর থেকে চলে আসবে। এখন এইখানে আপনার মনে রাখতে হবে, আপনি যদি মামলা সমঝোতা করেন তাইলে ওই যত টাকা আপনি কোর্ট ফি সাবমিট করছেন মামলা করার জন্য, এই টাকাটা সরকার আপনাকে ফেরত দেয়, আদালত আপনাকে ফেরত দেয়। তাহলে আপনি যদি এডিআর স্থলে সমঝোতা করে নেন, কোর্ট ফি যত টাকা আপনি দিয়েছেন ওই যে 46,000 টাকা, ওইটা আপনি ফেরত পাবেন। অনেক ক্ষেত্রে মক্কেল জানে না, অ্যাডভোকেটরা নিজেরাই রেখে দেন, তাদেরকে দেনও না, কারণ অনেক আইনজীবী, অনেক মানুষ জানেই না যে একটা সমঝোতা করার পরেও কি পাওয়া যায়, কোর্ট ফিটা ফেরত পাওয়া যায়। ধরলাম আপনি সমঝোতাও করলেন না। এখন 5 নম্বরে এখন আদালত দেখবে যে আসলে আপনি যে কথা বলছেন, আপনার বিপরীতে আপনার প্রতিপক্ষ যে কাউন্টার করছে, দুইটার মধ্যে বিরোধটা কি। যেমন ধরেন যে আমি মামলা করছি যে আমি জমি কেনার জন্য বায়নামা করছি, সে এখন আমাকে, আমি টাকা দিচ্ছি, সে জমিটা রেজিস্ট্রেশন করে দিচ্ছে না। এখন অপরপক্ষ আইসা যদি বলে যে না, এরকম কোনো বায়নামায় হয় নাই, বায়নামা দলিলটা ভুয়া, তাইলে এক প্রকারের মামলা চলবে। আর যদি অপরপক্ষ আসে বলে যে না, বায়নামা দলিল তো হইছে কিন্তু কন্ডিশন ফুলফিল হয় নাই, তাইলে বায়নামা দলিল হইছে কি হয় নাই এরকম কোনো বিচার্য বিষয় থাকবে না। তার মানে আমাদের মধ্যে মূল বিরোধটা কি, এটা 1 2 3 4 করে ইস্যু আকারে গঠিত হবে। তো প্রচলিত আদালতে যদি আপনি যান, দেখবেন যে কিছু পাইকারি ইস্যু গঠন করা হয়, পাইকারি বলি আমরা হোলসেলে, যেটার জন্য কোনো জ্ঞান লাগে না, সেটা বিচারকও না, ওই সেরেস্তাদারই ঠিক করে দেয়। 1 নম্বর হচ্ছে মামলাটা তামাদিতে বাড়িত কিনা, মানে আপনি তামাদির সময়ের মধ্যে মামলা করছেন কিনা। 2 নম্বর বলে যে পক্ষদোষে দুষ্ট কিনা, মানে যাকে যাকে বাদী বিবাদী করা দরকার তাদেরকে করছেন কিনা। 3 নম্বর বলে যে বাদী এইভাবে প্রতিকার পাইতে পারে কিনা, মানে যেইভাবে মামলাটা দেওয়া হয়েছে এইভাবে বাদী যে আবেদন করছে, বাদী প্রতিকার পাইতে পারে কিনা। এই রকম 3 4টা আছে যেগুলো প্রতিটা মামলার মধ্যে আপনি দেখবেন যে থাকবেই থাকবে। তো যাই হোক, ধরলাম যে আপনাদের মাঝে 1 2 3 করে 3টা ইস্যু গঠিত হইল, যে ধরেন যে বায়না দলিলটা বৈধ কিনা, তামাদের মধ্যে আমি মামলা করছি কিনা, বাদী প্রতিকার পাবে কিনা, এই 3টা ইস্যু গঠন হইল। এরপরে ধরেন যে আমি যে চালাকিটা করলাম, মামলা করার সময় সার্টিফাইড কপি সাবমিট করছি, বা অপরপক্ষ আর একটা দলিল সাবমিট করে নাই, তো আদালত একটা সুযোগ দেয় যে আপনাদের যেই সমস্ত দলিলপত্র যার কাছে যা কিছু জানান, 30 ধারা বলে একটা ধারা আছে, ওই ধারার অধীনে যে যার কাছে যত তথ্য জানতে চায়, বা আদালত যদি কোনো তথ্য জানতে চায়, উভয় পক্ষের কাছে জানতে পারে, যাতে বিচার করতে গিয়ে আর কোনো নথি দলিলের অপেক্ষা করতে না হয়, কোনো সাক্ষীর অপেক্ষা করতে না হয়, এই জন্য একটা অপশন দেওয়া আছে। তো এইটা যখন হয়ে গেল, এরপরে আদালত ফাইনালি তখন বলে যে ঠিক আছে, আপনার মামলা তাহলে আগামী মাসের 10 তারিখ থেকে শুরু করা হবে, মানে সেটেলিং ডেট তখন নির্ধারণ করা হয় যে মামলার বিচারটা, তাই যে ঠিক আছে আগামী সপ্তাহ থেকে আমরা শুরু করব। এখন আসি এরপরে যেটাকে আমরা বলি যে পিএস স্তর বা চূড়ান্ত শুনানি, কোনটার বিষয়ের উপর চলবে, ওই যে 3টা ইস্যু গঠন করা হয়েছে ওগুলার উপর এখন যুক্তিতর্ক চলবে। 1 নম্বর আমরা বলছি কি তামাদি দোষে দুষ্ট কিনা। এখন আমি যদি বাদী পক্ষে হই, আমি দেখাবো যে না, আমি 12 বছরের মধ্যে মামলাটা করছি, বা চুক্তি প্রবল হইলে আমি 1 বছরের মধ্যেই, যে কারণ হওয়ার 1 বছরের মধ্যে মামলাটা সাবমিট করছি। আর অপরপক্ষ চাবে যে দেখাইতে যে মামলাটা তামাদি দোষে দুষ্ট, সে তার যত দলিলপত্র আছে সেইভাবে দিবে। তো এইভাবে প্রতিটা ইস্যুর ওপর পৃথক পৃথক সাক্ষ্য গ্রহণ চলবে, বাদী বিবাদীর ক্রস এক্সামিনেশন চলবে।
এরপরে আদালত এই যে চূড়ান্ত শুনানিটা, এইটাতে আমাদের সবচেয়ে বেশি সময় লাগে, কারণ হচ্ছে সাক্ষীরা আসে না, বিচারক অসুস্থ, বিচারকে ট্রান্সফার হয়েছে, আজকে সে বসবে না। এইভাবে করতে করতে আপনার 2-4 বছর শুধু চূড়ান্ত শুনানিতেই চলে যায়। এরপরে ধরলাম চূড়ান্ত শুনানি সমাপ্ত হয়েছে, এখন বিচারক ট্রান্সফার হয়েছে, নতুন বিচারক আসে, বলতেছে যে আমি আবার নতুন করে শুনবো। কিছু করার নাই, আইনি অপশন দেওয়া আছে, চাইলে সে পরবর্তী ধাপে যাইতে পারে, অথবা তার যদি মনে হয় তার আবার মামলা শুনানি দরকার, ওই নতুন বিচারক আইসা আবার ওই সেই শরীয় শরিয়া থেকে শুরু করবে। কিছু করার নাই, আইনি অপশন দেওয়া আছে। এরপরে ধরলাম যে উনিও শুনলো 2 বছর, তারপরে আসলো যুক্তিতর্ক, মানে ফাইনালি যেমন আমরা নাটক সিনেমায় দেখি, সর্বশেষ বলে যে আমি এই তথ্যগত উপস্থাপন করলাম, অতএব আইনের দৃষ্টিতে আমি প্রতিকার পাইতে পারি, আদালত যাতে আমার প্রতিকারটা দেয়। অপরপক্ষ বলে যে এই দলিলগুলো ভুয়া সম্পূর্ণ, এই উনি কোনো প্রতিকার পাবে না, আদালত যাতে আমার মক্কেলকে কি করে, মক্কেলের পক্ষে রায় দেয়। তো তখন ওই বিচারক সাহেব কি করেন, যাবতীয় কিছু লেখার পরে ওই যে 1, 2, 3টা সে কি করেছে, ইস্যু নির্ধারণ করেছে, তাইলে সে এই রায়ের মধ্যে রায় প্রকাশ মানে সে প্রথমে লিখবে যে তামাদির বিষয়টা কি হইল। যদি বাদী পক্ষ যদি হেরে যায়, সেখানে লিখবে বাদী পক্ষের উপস্থাপিত তথ্য প্রমাণে দেখা যায় যে সে তামাদির সময়ের মধ্যে মামলাটা দাবি সাবমিট করছে, বিবাদী এর বিপরীতে কোনো উপযুক্ত তথ্য উপাত্ত দিতে পারে নাই। তো 2 নম্বর ইস্যুতে তখন চলে যাবে, 2 নম্বরটাতে তখন সেখানে দেখাবে যে হ্যাঁ, বাদী তার বৈধ দলিল, বৈধ অধিকার আইনগতভাবে সে প্রতিকার পাইতে পারে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। তো এইরকম 3টে ইস্যুকে সে সেটেল করবে, করার পরে সে দিবে, তারপরে দিবে একটা ডিক্রি। ডিক্রিতে কি দিবে, যে আমি আইনগতভাবে কি করতে পারি, তাকে আদেশ দিবে যে তাকে দলিল করে দেন, এত টাকা ক্ষতিপূরণ দেন, মানে যেটা যেটা আদালত দিতে পারে। তো এই হলো তার ডিক্রি। তাহলে দেওয়ানি মামলা আগে আসবে রায়, রায়ের পরে আসবে ডিক্রি। ডিক্রিতে থাকে যে যে পক্ষ মামলা জিতলো তার কি কি সে প্রতিকার পাইলো। এখন অপরপক্ষ কি করবে, সংক্ষুব্ধ হইলে সে যাবে আপিল করতে, অথবা সে যাবে রিভিশন করতে, অথবা সে একই আদালতে আরেকবার রিভিউ করাবে। আর ধরলাম এই আপিল রিভিশন রিভিউ হইল, অথবা আপিল রিভিশন রিভিউ আদালতে 10 বছর চলার পরে আবার ফাইনালি রায়ের পরে ডিক্রি আসলো। তো ডিক্রি আসার পরে আপনারা আবার অ্যাপ্লিকেশন করতে হবে যে জমি তো আমি পাবো, তো জমিটা আমার দখলটা বুঝায় দেন, আমি তো শুধু আদালতে ডিক্রি নিয়ে গিয়ে তার সাথে মারামারি করতে পারবো না। তো তখন আদালতের মাধ্যমেই আপনার ওই যে ঢাক ঢোল পিটিয়ে আপনার সম্পত্তির দখল বুঝায় দিবে, যাকে আমরা বলি যে ডিক্রি জারি। তাহলে একটা দেওয়ানি মামলার মধ্যে দেখেন আপনার মামলা কোন স্তরে পড়ে আছে, ওটা যদি আপনি না জানেন, বছর বছর অপেক্ষা করেও লাভ কিন্তু আপনার নাই। তবে এই মামলা জিতার ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বিষয়টা নিয়ে আপনি মামলা করবেন তার রিলেটেড যত দলিল দস্তাবেজ আছে, এগুলা অবশ্যই অবশ্যই মূল কপি অথবা সার্টিফাইড কপি আপনি ব্যবস্থা করে রাখবেন। আপনি যাকে সাক্ষী হিসাবে দিতে চান, সাক্ষীকে আপনি আগেই সে কী ব্যাপারে সাক্ষ্য দিবে এই বিষয়ে তাকে আপনি রিহার্সাল করানো আপনার দরকার। কারণ ম্যাক্সিমাম মামলা হারে যায়, গ্রামগঞ্জে আপনি সাক্ষী রাখেন, কোনোদিন আদালতে আসে না, অপরপক্ষ জেরা করার সময় সে সত্য জিনিসটাও মিথ্যা বলে। তো এই জন্য সাক্ষীদেরকে আপনি কোন দাবি করছেন, কি বিষয় মামলা, এটা আগে বুঝাইতে হবে, প্রয়োজনে 10 দিন বুঝান, যাতে আদালতে আপনার বিপক্ষে সাক্ষী না দেয়। সমন জারিটা নিজ দায়িত্বে আইনজীবীর মাধ্যমে টাকা পয়সা দিয়ে হইলেও যথাসময়ে করাবেন, নাইলে মামলা জীবনেও আগাবে না। আর তামাদির প্রশ্নটার ক্ষেত্রে আপনি যদি বাদী হন, তাহলে এমন মামলা সাজাবেন যদি 12 বছরের পরেও হয়, যাতে বিচারকের মনে হয় কালকের ঘটনা। আর বিবাদীর হইলে আপনি প্রথমে আগে ওইটা কাউন্টার করবেন, ওইটা কাউন্টার করতে পারলে মামলাই আপনি জিতে গেলেন, অন্য কিছু দেখারই বিষয় না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি সম্পত্তি আপনার বিবাদীর দখলে থাকে, এখন বাদী যদি শুধু শুধু বাটোয়ারা মামলা করে, শুধু ঘোষণামূলক মামলা করে, তাইলে আপনি বুঝলেন যে সম্পত্তি তার দখলে নাই, সে যে আইনে মামলা করছে ওইটা প্রতিকার পাইলেও কোনো লাভ নাই, কারণ ঘোষণামূলক মামলার ক্ষেত্রে তার দখলে নাই, অতএব ঘোষণামূলক মামলা চলবে না। বাটোয়ারা চাইছে, তার কাছে সম্পত্তির দখলে নাই, বাটোয়ারা করে কি হবে এটা আমিও জানি, আপনিও জানেন, সে কতটুকু পাবে, তাহলে তাকে বাটোয়ারার সাথে সে দখল উদ্ধার মামলা করে নাই, এটা আপনারে তুলে ধরতে হবে। আর সর্বশেষ আমাদের আইনে সংশোধনে এনে বলতেছে, যদি আপনি মিথ্যা দেওয়ানি মামলা করেন অথবা আপনি মিথ্যা ডিফেন্স নেন, তাহলে 50,000 টাকা পর্যন্ত আপনার জরিমানা হইতে পারে। এইটা ছিল আমাদের, যদি বলি, আজকের ক্লাসের চৌম্বকীয় অংশ।
তো এই জিনিসগুলো আসলে দেওয়ানি মামলা ওই জন্যই জটিল, অনেক কিছু জানতে হয়, দলিল খতিয়ান চিনতে হয়, নানা প্রকার জিনিস ছাড়া কিন্তু সম্ভব না। তাহলে সর্বশেষ আপনাদের যেই পরামর্শটা আমাদের থাকবে সেটা যদি আমরা বলি যে যেহেতু আমরা দেওয়ানি মামলা নিয়েই সবাই ব্যস্ত এবং দেওয়ানি মামলা নিয়ে আমাদের সমস্যাটা, তো এই জন্য আমরা এতটুকু বলতে পারি যেটা সেটা হচ্ছে যে দেওয়ানি মোকদ্দমা বিষয়ক আমাদের এই এক লাইনের পরামর্শ বলতে পারেন। আপনি যে কোনো মামলা করার পূর্বে প্রয়োজনে আপনার 1,000, 2,000, 5,000 টাকা খরচ হোক, আপনি কি করবেন, প্রথমে ওই বিষয় রিলেটেড আইনি পরামর্শ নেবেন যে আপনার সমস্যা নিয়ে বাংলাদেশের আইনে কি কি প্রতিকার আছে, এটাকে নিজে বুঝবেন, নিজে জানবেন। প্রয়োজনে আপনার যে জেলা, ওই জেলা বাদ দিয়ে ভিন্ন জেলার আইনজীবীর কাছ থেকে আপনি কি করবেন, আগে পরামর্শটা নেবেন যে আমার এই সমস্যা, এখন আমার কি কি প্রতিকার আছে বাংলাদেশের আইনে। প্রয়োজনে তার কাছ থেকে লিখিত নেবেন, তাকে ফি দিবেন, তাহলে আপনি আইনগুলোও জানবেন বা সে কী পরামর্শ দিছে এটা আপনার কাছে লেখা থাকলো। এটা হচ্ছে 1 নম্বর জিনিস। 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে যে প্রয়োজনে আপনি একাধিক আইনজীবী থেকে পরামর্শ নেবেন। এর কারণ একটা, দেখেন আইনজীবী হইতে আমরা জাস্ট বললাম 7টা আইন পড়তে হয়, এর বাইরে কিন্তু পড়া লাগে না। আর জায়গা জমির জিনিস এতটাই জটিল, প্রতিটা আইনজীবী কিন্তু জানে না, এটা তাদের অজ্ঞতা না। কারণ কেউ শুধু ফৌজদারি মামলাই করে, কেউ চেকের মামলা করে, কেউ অন্য মামলা করে, দেওয়ানি বিষয় সে ধারে না। এখন আপনি তো তার কাছে গেছেন, এখন সেও যেটা করে টাকার লোভে আপনারে বলে না যে সে জানে না। এইরকম ক্ষেত্রে আপনি একাধিক আইনজীবীর পরামর্শ নেবেন। আর সবচেয়ে বেস্ট হয় যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে সিনিয়র আইনজীবীর আপনি পরামর্শ নেবেন। এখন সিনিয়র বলতে যে যিনি বয়স্ক তারা না, যদি সম্ভব হয় যারা বিশেষত হাইকোর্ট, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, এদের কাছ থেকে আপনি পরামর্শ নেবেন। এর কারণটা যেটা আমরা বলবো, কারণ হচ্ছে যে আইনগুলো অনেক পুরাতন, ওই আইনের সংশোধনী আসে। নর্মালি জেলা সদরে যারা আইনজীবী থাকেন ওনারা ডে টু ডে কাজ করেন, আইনগুলোকে অতটা পড়েন না যে কি পরিবর্তন আসলো, কি চেঞ্জ আসলো। আরেকটা হচ্ছে আইনের উপরে আদালতের নজির থাকে, প্রেসিডেন্ট থাকে, মানে আইনটাকে আদালত চেঞ্জ করে দিতে পারে। তো ওইগুলো আমরা বড় বড় আইনজীবীর চেম্বারে গেলে আপনি দেখবেন যে বিভিন্ন বই থাকে, ডিএলআর থাকে, এসএলআর থাকে, এএলআর থাকে। তো ওইগুলা নর্মালি জেলা সদরে যারা থাকে তারা ওই বিষয়ে অতটা খোঁজ খবর রাখেন না, কিন্তু যারা হাইকোর্টে প্র্যাকটিস করেন সেখানে আইনের চাইতে ওই নজিরগুলার দরকার পড়ে। তো ওইগুলো আপনি কার কাছে পাবেন, জেলা শহরে তো পাবেন না। তো একজন সিনিয়র আইনজীবী থেকে আপনি পরামর্শ নেন যে এই সমস্যা আপনার কি আছে, তারপরে আপনি মামলাটা করেন। এইটা যদি আপনি করেন, ধরেন যে একটা মামলা করার আগে আপনি 5,000 টাকা খরচ করেন, কোনো সমস্যা নেই, আপনার 50,000 টাকা বাঁচাবে, আদালতে যাইতে যাইতে আপনার জুতা ক্ষয় হয়ে যাবে। তাহলে সর্বশেষ যদি আমরা বলি, আপনি যার কাছেই পরামর্শটা নেবেন তার কাছ থেকে সুস্পষ্ট জানতে চাবেন যে আপনার এই সমস্যাতে আইনি কি কি প্রতিকার আছে। দ্বিতীয়ত হচ্ছে এই মামলা করতে সরকারি লিগ্যাল খরচটা কত, মানে সরকারকে কোর্ট ফি আকারে কত টাকা দিতে হবে। আরেকটা হচ্ছে যে আইনজীবী মামলাটা করবে তাকে বলবে যে তার নিজস্ব খরচটা কত, তার সম্মানীটা সে 2,000 নিবে, 5,000 নিবে না 10,000 নিবে। এইটা আবার মনে রাখবেন, এটা শুধু প্রথম দিনের। কারণ প্রতি শুনানিতে আইনজীবী কিন্তু আপনার কাছ থেকে টাকা নিবে, 500 হোক, 1,000 হোক, 2,000 হোক। প্রতি শুনানিতে শুনানির দিন আপনাকে ফোন দিবে যে ভাই আপনার আজকে ডেট আছে, তো গেলেই তাকে চা পানি বলেন যাই বলেন টাকা কিন্তু দিতে হবে। তাই আইনজীবীর যে খরচটা প্রথম দিন ডিসাইড করতেছেন ওটা শুধু প্রথমবার মামলা করার খরচ, এটা মনে রাখবেন। আর মামলা করতে যত প্রকার দলিলপত্র আছে এগুলো আপনার দায়িত্ব, আপনি নিজ দায়িত্বে আগে সংগ্রহ করবেন, তারপরে মামলাটা সাবমিট করবেন। এখন আসি যেটা, যদি আপনি পরামর্শে দেখেন যে তারা বলতেছে যে আপনার মামলা জিতার আপনার 50-50 চান্স, 100% আপনি নাও জিততে পারেন, পাইতেও পারেন, নাও পাইতে পারেন, এরকম হইলে আপনি মামলা করবেন। মামলা করে আপনি সমঝোতা করে আদালতের মাধ্যমে ডিক্রি নেবেন, আদালতের বাইরে সেটেলমেন্ট করবেন না। কারণ বাংলাদেশে যারা আছে সবাই হচ্ছে, যদি আমরা বলি কথার কোনো দাম নাই, সমঝোতা করবেন 2 দিন পরে আবার মারামারি করবে, আপনার জমি দখলে আসবে। মামলা করার পরে যখন আদালতের মাধ্যমে সমঝোতা করবেন, কোর্ট ফি তো আপনি ফেরত পাইলেন, পাশাপাশি ওই সোলে ডিক্রি হবে, মানে আদালতের মাধ্যমে একটা ডিক্রি আকারে আসবে, কোনো পক্ষ আর সেটা উল্টাইতে পারবে না। তো এই কাজটা আপনি করবেন। আর কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার টাকা পয়সা কম থাকে, নানা প্রকার কাজে আপনি লিগাল এইডের কাছেও আবেদন করতে পারেন। আর কিছু মামলা তো আমরা বললাম যে মামলাগুলো আপনি আগে লিগাল এইড অফিস, ওই অফিসে আবেদন করতে হবে, তারপরে গিয়ে আপনি মামলাটা ফর্মালি আদালতে করতে পারবেন।
তো আজকের এই লম্বা চড়া আলোচনায় আশা করি আপনারা যদি পরবর্তীতেও ভিডিওটা এক দুইবার দেখেন, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। এইটাই হচ্ছে দেওয়ানি মামলার যদি আমরা বলি মূল বিষয়। অসংখ্য ধন্যবাদ। জি, যদি প্রশ্ন ভাই থাকে। আসসালামু আলাইকুম। জি বলেন। ভাইয়া এখন রিসেন্টলি যে 9 তারিখ এলএসটি মামলার সময় শেষ, এখন সবাই তো তাড়াতাড়ি করতেছে যে এলএসটি মামলাটা করার জন্য। এটা কি পরবর্তীতে সময় করা যাবে? দেখেন ওইটা সমস্যা না, পরবর্তীতে আরো 1 বছর সময় থাকে, আপনি কারণ দেখায় আরো 1 বছর পাবেন, বুঝছেন কিনা? জি। কথা বুঝছেন কিনা? আর আপনার মামলা করতে সমস্যা কি? 1,000 টাকা মাত্র খরচ, তো আপনার এত সময় দেওয়ার কারণটাও কি বলেন? এইখানে তো আর 1 কোটি টাকা লাগে না, ঠিক না? এখন ভাই আমি 1,000 টাকা দিয়ে যদি ওই মামলাটা করি, এলএসটি মামলাটা, জি। এখন আমার বিভিন্ন ধরনের এভিডেন্স, মনে করেন এই দলিলের ক্ষেত্রে করবো আর কি। এখন ওই দলিল সার্টিফিকেট তো তুলতো আমার 15-16 দিন সময় লেগে যাবে। ভাই সেক্ষেত্রে আমি কে কি করতে বলছে? পারি? ভাই শোনেন, এখন আর বাংলাদেশ নাই। আপনি ওয়ার্কিং ডে যান, রবিবারে যান, রবিবারে যায় আপনি টাকা পয়সা দেন, সোমবারে বিকালে আপনি দলিল পাবেন। কে বলছে আপনার 15-20 দিন লাগবে? ভাই কোন দেশে আছেন আপনি? টাকা খরচ করেন, বুঝছেন? স্পিড মানি কথা বলে, কথা বুঝছেন কিনা? আপনি যান, জি। বাংলাদেশের এমন কোনো সাব রেজিস্ট্রেশন অফিস নাই 1 সপ্তাহ লাগে। আজকে জমা দিবেন, ওয়ার্কিং ডে হইলে কালকে 2টার পরে আপনার হাতে আপনি দলিল পাবেন। কথা বুঝছেন কিনা? জি। এগুলা সব এখন হচ্ছে ভাই অজুহাত। জি বলেন। আমাদের এই এলএসটি মামলাটা আসলে যে ট্রাইব্যুনালটা, ওটা জি। কি খুব দ্রুত হওয়ার জন্য, না আপনি যেভাবে আইনি ধাপগুলো দিয়েছেন ওগুলো না, সব এটা অনুসরণ? ওইটা আলাদা, ওইটা আলাদা। শোনেন, এটা আবার পার্থক্য আছে। আমরা দেওয়ানি আদালতের কথা বলছি। ওই যে এলএসটি মামলাতে এত কিছু হয় না। ওইটাতে আপনার দলিল না থাকলেও আপনি মামলাটা করে দেন, বুঝছেন কিনা? করে দলিল উঠে জমা করবেন পরে। ওইখানে শুধু তো দেখা হবে যে আপনার দখলে আছে কিনা আর সাপোর্টিং ডকুমেন্ট আছে কিনা, মানে কেন আপনার নামে হইলো না, এতটুকুই, বুঝছেন কিনা? ওইখানে মালিকানা বিষয় দেখা হবে না তো। ওইটা জি। তাৎক্ষণিক, ওইটাতে জাস্ট আপনি যেটা আবেদন করলেন, অপরপক্ষ এসে জবাব দিল, তারপরে ওই ওই দিনে এত সময় কিন্তু দেওয়া হয় না। ওইটা পৃথক মামলা, এলএসটি মামলা। এলএসটি এলএসটি ল্যান্ড সার্ভে এখন বর্তমানে যেটা ট্রাইব্যুনাল চলতেছে জি সেটা জি, কি? ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ওইটা পৃথক মামলা। ওটা কি ওইটাতে আর দ্রুত এত হওয়ার লম্বা কোনো চওড়া সম্ভাবনা আছে? জিনিস নাই। জি। আচ্ছা, এটা দ্রুত হওয়ার সম্ভাবনা আছে? যে ওইটা ম্যাক্সিমাম 1 বছর, আর 1 বছরের বেশি লাগে না। যদি আদালত কার্যক্ষম থাকে 1 বছরের বেশি লাগে না। ওইখানে আর বললাম না। একটা বলেন। জি, আর একটা হচ্ছে ভাইয়া, আমি যে ওই ভূমি মন্ত্রণালয়ে গেছি সাত রাস্তায় ঢাকায়, ওখানে একটা ভূমি আপিল বোর্ড আছে। এখন আমরা আপিল কি হাইকোর্টও হবে নাকি ওইখানে আপিল বোর্ড না হবে না, দুইটা মামলাটা? দুই জায়গায়। ওই ভূমি আপিল বোর্ড হইছে, ওইটাতে আপনি নর্মাল এসিল্যান্ডের কাছে যে নামজারির আবেদন করেন, সেখানে সমস্যা হইলে জেলা শহরে এডিসির কাছে যান, তার আদেশে সংক্ষুব্ধ হইলে বিভাগীয় কমিশনারের কাছে যান, তার আদেশে সংক্ষুব্ধ হইলে এই ভূমি আপিল বোর্ডে যাবেন। আর আপনি যদি আদালতে মামলা করেন, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আদালতে মামলা করলে তখন আদালতের স্তর আছে, যেমন আজকে দেখাইলাম, সহকারী জজ হইলে তার বিরুদ্ধে জেলা জজ, তারপরে হাইকোর্ট, তারপরে আপিল বিভাগ আর কি। এটা পৃথক মামলা, পৃথক জিনিস আর কি। আচ্ছা, আর একটা জিনিস, যে আমরা এখানে সাব রেজিস্ট্রারি অফিসে লোকজন রেজিস্ট্রারি কিন্তু বাইনানামা না করে এমনি 300 টাকার স্ট্যাম্পে চুক্তিনামা করে আর কি। ওই চুক্তিনামার ভ্যালু বা কিরকম কি কিছুই না, থাকবে? ওই তো যেটা বললাম, জমি পাবে না। বিক্রেতা যদি অস্বীকার করে, কিচ্ছু করার নাই। তাই মারা গেলে তার ছেলেরা না দিলেও কিছু করার নাই, বুঝছেন কিনা? আইনে একদম স্পষ্ট করে ওই জন্য উল্লেখ করে দিছে, নিবন্ধিত হইতে হবে, আর মামলা করার সময় বাকি টাকা জমা দিতে হবে, নাইলে আদালত কোনো প্রতিকার দিবে না। এখন তাইলে ওই 300 টাকার বা 600 টাকার স্ট্যাম্পে আমি যত ওইটা কিছু করি ওইটা ওগুলো। জাস্ট আপনি একটা জাস্ট ওই যে টাকাটা দিছে এটার প্রমাণ রাখতে পারেন, মানে তারে আইনগতভাবে বাধ্য করতে পারবেন না জমিটা আপনার কাছে বিক্রি করার জন্য। মানে একদম সহজ কথা হইলো এটা। তারে আইনগতভাবে আপনি বাধ্য করতে পারবেন না যে আপনারে বিক্রি করতেই হবে। এটা হইলো কথা। ওরকম ওটা পারা যাবে না এমনি স্বাভাবিক, বা একটা আদালতে মামলা মানে করা যাবে আর কি স্বাভাবিক, ধরেন আপনি সামাজিক বৈঠকে বসলেন যে ভাই দেখেন 10 লাখ টাকা নিছে, জমিও বিক্রি করে না, টাকাও দেয় না, তখন সবাই মিলে ভাই জমি না দিলে টাকা দিয়ে দেন। জমি দেওয়ার জন্য কেউ বাধ্য করতে পারবে না, বুঝছেন কিনা? এটা আর আচ্ছা, কি। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। জি, বলেন। ভাইজান, আমি দুইটা বিষয় জানতে চাচ্ছি। সেটা হলো এই যে ভূমি অপরাধ প্রতিকার আইন সবচেয়ে সহজ ভাষায় আরো ডিপলি স্টাডি করার জন্য আমরা কোন বইটা পড়তে পারি? না, ওই মানে আইনটাই তো বাংলাতে, বুঝছেন কিনা? ওইটাতে আর কি স্টাডি না, করে? আরো মানে অনেক সহজ ভাষায় আছে না, যেমন অনেক তো প্যাচ গোছ, যারা আমরা সাধারণ মানুষ এত তো আমরা ডিপলি কিছু বুঝবো না। আইনের পরিভাষা আচ্ছা তো অনেকগুলো আচ্ছা, কঠিন। ঠিক আছে। আচ্ছা যাক, আমাদের আর ক্লাস দ্বিতীয় আছে তো দেখা যাক। জি।
আরেকটা হলো যে সাধারণ আইন কানুন বোঝার জন্য, যারা আমরা সাধারণ জনগণ, তারা আমরা আইন বিষয়ে কিছু জানি না, সেক্ষেত্রে কোন বইটা আমরা ফলো করতে পারি যাতে বেসিক আইডিয়াটা জানা যাবে আইনটা? এখন কথা ছিল একটা বই ছিল বাজারে পাবলিশড হয় না, এটারে বলে যে আইনের মৌলিক বিষয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছিল। এখন এইটা আর প্রকাশ করে না, বুঝছেন কিনা। ওইটা আসলে বলতে পারি যে এখন পর্যন্ত খুবই ছোট্ট বই, কিন্তু যারা কোনোদিন আইন পড়ে না এটার জন্য ভালো। এখন এইটার তো পাবলিকেশন আর নাই, দেখি আহ তারপরেও। আসলে কি এমন বাংলাদেশে দেওয়ানি বিষয়গুলাতে শুধু যে একটা বিষয় আমরা বলবো যে এই বইটা পড়লে সব বুঝবেন এরকম বই খুব কম আছে, বুঝছেন কিনা। পৃথক পৃথক বই আছে, ধরেন চেকের মামলা বুঝবেন, চেকের জিনিস বুঝেন, এলএসটি মামলা পড়বেন একটা দেখেন, দলিল পড়বেন একটা দেখেন, মানে এরকম ভিন্ন ভিন্ন ভাগ আর কি। তারপরে ওই আপনি কি সাতকাউন বইটা পড়ছেন নাকি আমারটা? হ্যাঁ, বইটা আছে, নিজে যে যে পড়ছি। যে ওইটা আপনি একটা কাজ করতে পারেন, দেখেন আপনাকে যেটা বলি, ওইটা আপনি আগে পড়েন, পড়ার পরে যে বিষয় আপনার জানার আগ্রহ জাগবে ওই বিষয়ে বই কিনেন বিস্তারিত, বুঝছেন কিনা। ওইটার মধ্যে আপনি জানবেন যে কি কি বিষয়গুলো আছে, তারপরে আপনার যেইটা জানার আগ্রহ, ধরেন যে আপনি চেকের মামলার উপর বিশদ জানবেন, তো ওইটার উপর পৃথক বই পাওয়া যায়, মানে ওইটাতে শুধু চেক রিলেটেডই পাবেন। অথবা খতিয়ান জানবেন, ওই খতিয়ান রিলেটেডই পাবেন। ওইটা সবচেয়ে বেস্ট হয় আর কি। তাহলে কি ভাই আপনার এই বইটার কি কোনো পিডিএফ আছে, যেটা আমাদের এখন দেখালেন? পিডিএফ কোনো সফট কপি? পিডিএফ তো নাই, পিডিএফ তাহলে বানাইতে হবে আপনাদের জন্য এটা থেকে। এটা তাহলে যদি বানাইতে হবে। সময় সুযোগ হয় তাহলে কি বানিয়ে আচ্ছা আমাদেরকে গ্রুপে দিলে আমরা সাধারণ মানুষ তাহলে এটা উপকৃত আচ্ছা, হইতো ঠিক এটা। আছে, ওকে। ওকে। আসসালামাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, জি বলেন। ভাই শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে ভাই, বলেন। নামজারি ছাড়া ইদানিং সাবপল্ল দলিল প্রপার্টি কিনলে সেটা কি টিকবে? ভাই আপনি কিনতেই পারবেন না, কথাটা বুঝেন। সাব রেজিস্টার রেজিস্ট্রেশনে করবে না, কথা হচ্ছেন কিনা। আর আচ্ছা দ্বিতীয় আর দ্বিতীয় একটা কথা হচ্ছে, যদি ঘুষ টুস দিয়ে করেনও আইনগতভাবে এটা অবৈধ হবে, বুঝছেন কিনা। এইটা আচ্ছা অবৈধ আচ্ছা, হবে। এরকম তো হয়, হয় ভাই, অনেক জায়গায় হয়। আপনার নামজারি ভাই সাবপল্ল দলিল, ভাই না এখন সেক্ষেত্রে দেখেন, কি টিকে কিনা? আমাদের এখন শোনেন, কথা হচ্ছে দলিল হইলেও কথার কথা ধরলাম যে আপনি টাকা পয়সা দিয়ে দলিল করে ফেললেন, হ্যাঁ এসিলেন্ট সাহেবও কিন্তু আপনারটা করবে না, ওইখানেও টাকা দিতে হবে, কথাটা বুঝেন। দুই জায়গায় টাকা যদি হ্যাঁ আপনি খাওয়াইতে পারেন হবে। কিন্তু এখন কথা হচ্ছে যেহেতু দেওয়ানি বিষয়, কেউ যদি আপত্তি না করে, কথাটা বুঝেন, দুইজনই দেওয়ানি বিষয়, কেউ আপত্তি না করলে সমস্যা নেই, কিন্তু কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হয়ে সে যদি মামলা করে আপনার দলিল টিকবে না। সহজ কথা হচ্ছে তাই। এখানে, যদি কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, ধরেন যে আপনি কোনো ভাই থেকে নিছেন, অপর ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে, সে আদালতে মামলা করে বসে আছে যে এই দলিলটা অবৈধ, তখন আদালত ঠিকই বলবে যে এটা অবৈধ, তখন আপনার কোনো কিছু করার নাই, বুঝছেন কিনা। আচ্ছা দলিল, কিন্তু আচ্ছা কেউ আরেকটা যদি প্রশ্ন ভাইয়া, মামলা না করে কোনো সমস্যা নেই, আপনার দলিল বৈধ, আপনি করেন, এটা আর কি। আরেকটা জিনিস হলো ভাইয়া, দলিলে ধরেন 10 জন বিক্রেতা, জি। দলিলে অংশ কলামে লেখা নিজ নিজ প্রাপ্ত অংশ, সেক্ষেত্রে কে কত বিক্রি করলো এটা বোঝার উপায় কি? তাহলে এটা আপনারা এখন খোঁজ নিতে হবে, তাদের হয়তো পৈতৃক সম্পত্তি বা আগের মালিকানার দলিলটা দেখতে হবে, যে দলিল মূল্যে তারা বিক্রি করতেছে ওইখানে আপনি পড়ে দেখবেন আগের দলিলটা কে কত অংশ ক্রয় করলো। অথবা নর্মালি এটা বেশিরভাগই দেওয়া হয়, ধরেন যে যদি সমপরিমাণ অংশ থাকে অথবা পৈতৃক সূত্রে হয় ওই শব্দটা লেখা থাকে, তাহলে এটা আগের দলিলটা দেখতে হবে, মানে যেই দলিল মূল্যে তারা বিক্রি করতেছে ওইটা পড়ে দেখবেন আগেরটা। হ্যাঁ, ওয়ারিশ সম্পত্তি তো ভাই, ওয়ারিশ সম্পত্তি লেখা নিজ নিজ প্রাপ্ত অংশ, তাহলে আপনি সেক্ষেত্রে ফারাজ এসিলেন্ট সাহেব করেন, নামজারি ফারাজ করেন, বাতিল ওইখানে করে দিবে। নামগুলা দেখেন, ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে। জি। আরেকটা জিনিস হলো ভাই, বর্তমান তো ওই নামজারি হয়ে গেলে ওই 2 নাম্বার রেজিস্ট্রে হোল্ডিং করার প্রয়োজনটা আছে। না এখন অনলাইনে তো বলছে, আসলে বাংলাদেশ তো বুঝেন না, নিয়ম তো দেয়, বাস্তবে তো করতে চায় না, আটকায় রাখে, তারপরে আপনারা যাইতে হয়, বুঝছেন কি না। সমস্যা তো না, এখানে। আগে 2-3 বছর আগে নামজারি করছিলাম, হোল্ডিং খোলা হয়নি, এখন গেলাম যে দেখি অন্য একটা নামজারি হোল্ডিং এ বসে পড়ছি, এখন নামজারি নাকি সংশোধন করতে হইব এমন না না, বলতেছে। কেন আপনার ওই জন্য আপনি যদি নামজারি করেন, যদি হোল্ডিং না খুলেন, তাইলে আপনি অনলাইনে আবেদন করেন, কথা বুঝছেন কিনা, তারা দিবে হোল্ডিং নাম্বার। আপনি কেন সংশোধন করবেন? আপনি খুলেন নাই, আপনি এখন খুলবেন, আপনার কিছু সংশোধন করার দরকার নাই তো। ও, তহসিলদারের কাছে যাবেন, বলবেন যে ভাই আমি নামজারি করছি, খুলি না, আপনি এখন খুলেন, সমস্যা কি? না মানলে এসিল্যান্ডের কাছে যাবেন, স্যার 2 বছর আগে আমি নামজারি করছি, আমি খুলি নাই, আপনার তহসিলদার এখন আমার হোল্ডিং খুলতেছে না, সাথে সাথে খুলে দিবে। আর না হলে ওইখান থেকে ওই যে এখন ভূমি ওই অনলাইন নাম্বার দেওয়া আছে না, 16 সম্ভবত 002, ওইখানে হ্যাঁ কমপ্লিট করবেন, এসিল্যান্ডের নাম বলে, দেখবেন যে সবই ঠিক হয়ে যাবে, বুঝছেন কিনা।
ধন্যবাদ। ঠিক আছে ভাই, আসসালামু ধন্যবাদ। আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই, ভালো, বলেন। আচ্ছা ভাই, আমরা একজনের কাছ থেকে 15 শতক জমি কিনছি। জি। কিনার কিনার পর যে 2 বছর পরে নামজারি করতে গেছি। ওকে। নামজারি করতে গিয়ে দেখি যে মানে আমাদের দাগ নাম্বার মানে লিখে দিছে এক দাগে, দখল দিছে আরেক দাগে। হ্যাঁ, এটা তো হয়। এখন আপনি কি চান? এখন কথা হয়েছে তার দলিলে যে আচ্ছা, দাগ, তার, শোনেন, তার দলিলে যেই দাগ আছে ওই দাগ বরাবর আপনারা দলিল কইরা দিছে, তাই তো? আপনি দখলে নিছেন ভিন্ন দাগে, ঠিক না নাই? হ্যাঁ, দখলে ভিন্ন দাগে আমরা দিছে, তখন এখন, আমি ওইটা জানতাম না। তে- আচ্ছা, তে এখন আবার যে যে দাগে দখল দিছে ওই দাগে মানে ওদের নামে বিআরএস নাই, যে পার্শ্ববর্তী এক মালিকের নামে বিআরএস উঠে গেছে। এখন আপনি কি চান ওইটা বলেন। আপনি কি যে দাগে পাইছেন এখন দখলে, এটাতে কি সন্তুষ্ট? জি জি, আমি যে দাগে দখল পাইছি আমি চাইতেছি এই দাগে মানে এটা সংশোধন করার জন্য। এখন দেখেন, নর্মালি তাইলে আপনি যদি, ওই পক্ষ কি রাজি আছে? তারা কি রাজি আছে? তা এখন মানে আমি যাদের কাছ থেকে কিনছি আবার এই মানে এই দাগে মানে আমাদের কাছে যারা বেচছে ওদের দাদার নাম আছে আরো আরো, দখল হইছে আমাদের কাছে, কিন্তু বিআরএস আরেকজনের নাম। এখন না না, ওইটা দখল না রেকর্ড হোক, সমস্যা নাই। দলিলগত ভাবে তারা কি দুই দাগের মালিক কিনা, যে দাগ দলিলে আছে, যেটা আপনার না না দখলে তারা, আছে। না তারা দলিল, দুই দাগের মালিক বলতে আমি যে দাগে দখলে আছি এই দাগে তারা আরো আর মূলে মালিক, আরো আর মূল কিন্তু তো বলতে কি, বিআরএস অন্যজনের নামে। এটা কি ওই এসে খতিয়ান মূলে মালিক, তাই তো? জি জি জি, এস এ খতিয়ান মূলে তার দাদা মালিক। তো সমস্যা কি? ওই এসে খতিয়ানটাই তো একটা দলিল, সমস্যা কি? টেনশনে তো কারণ নাই, কথা বুঝছেন কেন? এখন পর মানে যাদের নামে বিআরএস গেছে তাদের কাছে তারা কেউ জমি বেচছে না, কোনো দলিল টলিল নাই যে ঠিক তারা আছে, বেচছে। ওই তো কথা তো বলছি। এখন এখন আপনি সমাধান, আপনার কাহিনী আমি বুঝছি। আমার কথা হচ্ছে, যাদের কাছ থেকে কিনছেন তারা কি, আপনি রিকোয়েস্ট করলে কি তারা সংশোধন করে দিবে? তারা কি এগ্রি করবে? মানে তারা আপনার কথা শুনবে কি না শুনবে না? না, শুনবে তারা না। তো এইভাবে সংশোধন করে দিবে না। তাইলে আপনারা আদালতে মামলা করতে হবে। যদি তারা রাজি থাকে তাইলে একটা ভূমি সংশোধন দলিল করে আপনি ঠিক করতে পারবেন, বুঝছেন? আর যদি তারা রাজি কিন্তু না তারা যে থাকে, এইভাবে এইভাবে ঠিক করে তারা যে এইভাবে ঠিক করে দিবে, বিআরএস তো আরেকজনের নামে এসে প্রথমে বিআরএস টা ঠিক করতে হবে না? কথাটা আপনি বুঝেন। এক নাম্বার কাহিনী হয়েছে, তারা তো আপনার কোনো কথাই শুনবে না, অতএব আপনার এসব ঠিক করে লাভ নাই। আজকে যেটা আমরা পড়াইলাম, প্রয়োজনে আপনি 31 ধারায় দলিল সংশোধনের মামলা করেন। ওইখানে আপনি প্রতারণা দেখাবেন। যেমন আমরা বললাম যে আপনারে বলা হয়েছে এই দাগের দখল দেওয়া হবে, আপনারা দেওয়া হয়েছে ওই দাগে, ঠিক না নাই? দলিলে উল্লেখ করা হয়েছে অন্য দাগ। জি আর ওই একই জি মামলায় তখন আপনার এসিলেন্ট সাহেব বিবাদী থাকবে, কথা বুঝছেন কিনা? আর একই মামলায় জি। ওই যার নামে রেকর্ডটা হইছে তারে আমরা যেটা বলি, আপনার জি আইনজীবী মোকাবিলা বিবাদী রাখবে, বুঝছেন কিনা? ওই একই মামলায় যে যেটা আপনার নামে হবে ওইটা এর নামে রেকর্ড করা আছে, মানে মামলা একটাই, কাজ হবে আপনার তিনটা, বুঝছেন কিনা? জি। তাইলে আপনি ওই দলিল তো সংশোধনের মামলা করেন, যদি ওরা রাজি না থাকে। তো এখন আমি এক আইনজীবীর কাছে গেছি, উনি আপনার জুট সত্য ঘোষণা আর হচ্ছে আপনার এই দলিল সংশোধন এই দুইটা বিষয় দিয়ে মামলাটা করছে। যে ওইটার মধ্যে তাকে বলে দেখেন, এই সিলেন্ট আর যার নামে রেকর্ড হয়েছে ওনাকেও বিবাদী রাখার জন্য, বুঝছেন কিনা? হ্যাঁ এই- হ্যাঁ, এখানে মানে উনি মানে আমি কাগজটা দেখছি, যার নামে রেকর্ড হয়েছে ওনারও বিবাদী রাখা হয়েছে, এসিলেন্ট বিবাদী রাখা হয়েছে, জি, তাহলে তহসিলও ঠিক আছে, বিবাদী রাখা সমস্যা হয়েছে। নেই। জি, তাহলে ঠিক আছে, মামলা চালায় যান আর কি। আচ্ছা, এখন এখন আমার আমার প্রশ্ন হচ্ছে মানে যাদের নামে রেকর্ড উঠছে মানে আরো আর মূলে যারা মালিকা ছিল ওরা আমাদের কাছে বেচছে, এখন যাদের কাছে রেকর্ড উঠছে ওদের কাছে কোনো মানে লিখিত মানে মানে দলিল নাই বা দখলও নাই। তো এটা কি ওরা জেতার সম্ভাবনা আছে না আমাদেরই থাকবে? না না, কথা হচ্ছে দখল যেহেতু আপনার আছে, আর ইনারে শুধু বিএস রেকর্ডের নাম থাকলেও তার উনি মালিক না, তাই না? বিএস রেকর্ড তো কোনো মালিকানার দলিল না, তাদের ওইটা তো মালিকানা তো টিকবে না, ঠিক না? নেই। এখন আপনার আইনজীবী যদি সবকিছু দখল তুলে তুলে দখল ধরতে, জি বলেন। দখল বলতে আমাদের আমরা ঘর বাড়ি বানাই আছি, আমাদের বসতবাড়ি। ওইটাই তো বললাম, দখল। এখন বাকি যেটা বললেন, আপনার আইনজীবী যদি সবকিছু আদালতে এইরকম তুলে ধরতে পারে তাইলে আর জিতবেন আপনি, ঠিক আছে? এটাতে মানে না জেতার তো কোনো কারণ নাই, এটা আর কি। সময় কিরকম লাগতে পারে? এই আপনার ভাই, এই সময়টা সমন আমরা জারি তো হয়ে গেছে বললাম, অলরেডি। সময়টা আপনার উপর নির্ভর করে। আর বাংলাদেশে বললাম না, আর সমন জারি
শোনো, জারি করায় ফেলছি সমন জারি তো এখন তাড়াতাড়ি। ডিজিটাল যুগ, 1 ঘন্টায় হয় এখন, তো ওইটা তো ভেজাল নাই, বুঝছেন কিনা। এখন দ্বিতীয় ধাপ আসবে, অপরপক্ষরা যারা আসবে জবাব দিবে, জবাব দেওয়ার পরে ওই যে একটা এডিআর দেখাইলাম আপনারে, যদি তারাও রাজি থাকে বলে ভেজাল যা হয়েছে হয়েছে সমাধান করে নেই, তাইলে যা কিছু আছে আপনারা সম্মতি দিলে আদালত ডিক্রি দিয়ে দিবে, ওইটা দিয়ে কাজ হয়ে যাবে। আর যদি তারা ওই যে আচ্ছা, সমঝোতা ওনারা যদি জি বলেন, কোনো কম্পিটিশনই না করে বা আদালতে নাই যায়, ওই তখন ক্ষেত্রে হয়তো ওইটা তো তখন আবার একতরফা। আছে একতরফা বলে, তখন ওই যে আসবে তারপরে একতরফা মানে আপনার দলিলপত্র আপনার কথাবার্তা শুনবে, শুনে আদালত যে ওই আদেশ ওইটারে বলে যে এক্স পার্টে মামলা চলবে আর কি, একতরফা সূত্রে তখন আদালত আদেশ দিবে, ওইটা দিয়ে আপনি নামজারি সবকিছু সংশোধন হবে, সমস্যা তো নাই। জি, আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, বলেন। আচ্ছা, যেটা হলো যে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের 18 শতক জমি আছে। জি, এই জমিটা হলো আমার দাদার নামে। জি, এটা আপনার 72 সালে জমি আমার দাদা কিনছে আর কি। জি, এখন সেই জমি আমার দাদার নামে বিআরএস আছে, এবং জমির খাজনা 23 সাল পর্যন্ত পরিশোধিত। জি। এই জমিটা মানে আমাদের পার্শ্ববর্তী এক প্রতিবেশী ওই জমিটা বেদখল করছে। এখন কবে করছে? বেদখল করলে এটা 2 বছর আগে। ওকে, আচ্ছা, মানে অ্যাকচুয়ালি করছে আর কি 5 বছর আগে আর কি। তো আচ্ছা, যাই হোক, পরবর্তীতে এটা আমার বাবা একটা মামলা করছে। জি, মামলাটা করছে এই এই মানে আপনার 25 সালে। এই 25-এর মানে 24শে ডিসেম্বরের ঘটনা দেখে মামলা করা হয়েছে, যে তারা ওই জমি দখল করে তারা ভুট্টা রোপণ করছে আর কি। জি। আচ্ছা, এখন পরবর্তীতে এই মামলা করার পরে এই তদন্ত দেওয়া হয় পুলিশ উপরে, সংশ্লিষ্ট থানা। আপনার বাবা কোন মামলা করছে? ওই তো 145 যারা আচ্ছা, মামলা করছে। না না, ওইটা দেয় নাই। আব্বা মামলা করছে 4-1 ক, ওই নতুন 7-1, 7-2, নতুন ভূমি 7-3 আইনে। অবলিক 16। হ্যাঁ, ভূমি আইনে। ওকে। দেশের ভূমি আইনে মামলা করছে। আমি আবারও বলছি, সেকশনটা 4-1 ক, হুম, 7-1-2-3 অবলিক 16। হুম, হুম। এই মামলা মানে আরজিতে মামলা করছে। মামলা করার পরে আরজিতে যে সমস্ত সেকশন ছিল, পুলিশ তদন্ত করে এই একই সেকশনে মানে তদন্ত প্রতিবেদন কোর্টে দাখিল করছে। বুঝছি, এখন আপনি কি জানতে চাইতেছেন ওটা বলেন, কাহিনী তো বুঝলাম। এখন এই মামলাটা পরবর্তীতে যখন এই মামলাটা ম্যাজিস্ট্রেট কোর্ট যে ম্যাজিস্ট্রেটের কাছে ছিল, সেই ম্যাজিস্ট্রেট এই ধারাগুলা সব বাদ দিয়ে আমলে নিচে 4-2 ধারা। আসলে আমার মামলাতে 4-2 কোনো ধারা বা আইনে 4-2 কোনো ধারা নাই। না, এখন এটা কাহিনী অনেক আছে, দেখেন। যতটুকু ভূমি ওইটাতে জানি, নর্মালি ওইটা হচ্ছে যে ভূমি প্রতারণা যদি করে, কথাটা বুঝেন, যদি জরিপ কাজে জি, প্রতারণা করে, দলিল করতে প্রতারণা করে, অথবা যদি জালিয়াতি করে, বুঝছেন কিনা, অথবা ওইটার মধ্যে সম্ভবত একটা দেওয়া আছে যে নিজে অন্যের জমি নিজের বলে জাহির করা, বুঝছেন কিনা। জাহির করা, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, ওই জন্য ওইটা আমলে নিছে, কথা বুঝছেন না নাই, কারণ এখন আপনি মামলা করছেন ভেজাল জুডিশিয়াল আদালতে, কথা বুঝেন, 4-1 জি, মামলা হয় জুডিশিয়াল আদালতে। এখন ওই বিচারক ঠিকই করছে, ওই নির্বাহী আদালতে মামলাগুলার ধারা তো আর উনি আমলে নিবে না, পরের যে অন্য হুম, ধারাগুলা, ওই নতুন ভূমি আইনে 3 আদালতে মামলা করা যায়, পৃথক পৃথক। এখন সবগুলা তো জি। এক আদালত নিবে না, ওই আদালতের এখতিয়ারই শুধু ওই 4 আর 5, বুঝছেন কিনা, কিন্তু জুডিশিয়াল 4-2 আদালত। তো কোনো ধারা নাই। না না, ওইটা 2 বলতে না, ওই সাবসেকশন ভিতরে দেওয়া আছে আর কি, ক্লজ গুলা দেওয়া আছে, ক খ গ করে। আচ্ছা, ক্লোজ গুলো আমি পড়ছি, ওটা নাই। তো যাই হোক, পরবর্তীতে এটা আবার রিভিশন করছি আর কি, জজ কোর্টে জি, রিভিশন করছি। জি। এখন এটা ফিউচার কি হতে পারে? না না, আপনি রিভিশন কি নিয়ে করছেন? ওই ইস্যু গঠনটা নিয়ে, আমলটা নিয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে মানে বিচারক যে কিনা ওই যে আমাদের আইনজীবী যেটা করছে, জি। যে তদন্ত মানে এই মামলা করার পরে এই ধারাগুলো ছিল, এই ধারাগুলোর সপক্ষেই পরবর্তীতে মানে দারোগা তদন্ত করিয়া এই ধারাগুলোর ভিত্তিতে ইয়া করে, কিন্তু বিচারক এই ধারা আমলে না নিয়ে অন্য একটা মামলা ধারণা নিছে। হ্যাঁ, এই এখন কারণে এটা কথাটা বিচারক। শোনেন, আপনারা একটা কথা বলি, নর্মালি ওই যে ভূমি আইনটাতে 4 ধারা আর 5 ধারা, বুঝছেন, ভূমি প্রতারণা আর জি, ভূমি জালিয়াতি, এই দুইটা মামলাই শুধু আমলে নেওয়ার ক্ষমতা দেওয়া আছে ম্যাজিস্ট্রেট আদালতে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। বাকি অন্য যত ধারা আছে ওইগুলোর জন্য আপনাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করতে হবে, জেলা প্রশাসকের কার্যালয়। এখন যেই ম্যাজিস্ট্রেট ওই মামলা আমলে নিতে পারে না, সে কিভাবে নিবে? আপনি রিভিশন করে লাভটা কি, আগে কথাটা বুঝেন, না, মানে যার কাছে রিভিশন তো করছে মামলা জজ করছেন। কোর্টে।
জি। তাহলে এখন কি হতে পারে? রিভিশন তো করা হয়েছে জজ কোর্টে। না না, এখন তাইলে আপনি মামলার ফাইলটা দিতে হবে। আপনি ওইটা ছাড়া আসলে না দেখা ছাড়া বলতে পারবো না, আপনি যতটুকু বলতেছেন। ঠিক আছে। জি আপনার আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে নর্মালি এখন পর্যন্ত এই আইনের অধীনে 2-3টা মামলা রায় পাইলাম যে আসলে ম্যাজিস্ট্রেটরা মামলাটা খারিজ করে দেয়, বুঝছেন কিনা। তো তার জি। চাইতে ভালো আমি মনে করি যে আপনি একটা দখল উদ্ধার মামলা করেন, সবচেয়ে বেস্ট হচ্ছে ওইটা, বুঝছেন কিনা। একটা দখল দখল। উদ্ধার একটা ধারা কোন ধারাতে করবো? 2023-এর ভূমি আইন না না এটা না, আপনি যেটা বললেন 23-এ আর না, কি? 23-এ না, যেহেতু আপনি তো অলরেডি একটা কোর্ট এখানে মামলা চলতেছে আপনার, তাই না? যদি জি এটাতে দখল পাওয়া জি। যান তো ভালো। হ্যাঁ পাশাপাশি আমরা জানি যে আপনারা বেদখল করলে আপনি বলতেছেন 5 বছর হয়েছে, তার মানে আরো 7 বছর আপনার সময় আছে, বুঝছেন কিনা, ওই জি। জমিটা পাওয়ার। তো ওইটা আপনি ওই যে দেওয়ানি আদালতে মামলা করবেন, দখল উদ্ধার মামলা, আপনার 8 ধারার অধীনে, বুঝছেন কিনা, 8 ধারার অধীনে মামলা এটা করবেন। কি 1977 8 ধারা নাকি হ্যাঁ, 1877 8 ওই ধারা? যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় মামলা করবেন, 12 বছরের মধ্যে। জি। সুনির্দিষ্ট প্রতিকার আইন। জি জি, আজকে যেটা আচ্ছা। আমরা পড়াইলাম। জি। জি জি। আচ্ছা, এই যে একটা ছিল, আর একটা আর কি যে ছিল? যেটা বলছেন ওইটার নথি পাঠাইলে তারপরেই বলতে পারবো, কারণ আচ্ছা পুলিশের প্রতিবেদনে। জি বলেন। আচ্ছা, আপনি যেটা বললেন যে এটা মানে ওই কি এডিএম কোর্টে মামলা করতে হবে নাকি, কি কথা বললেন যে এডিএম কোর্টে মামলা করা উচিত ছিল নাকি নর্মালি বললেন? শুনেন, নতুন ভূমি আইনে অনেক ধারা দেওয়া আছে, ওইখানে পৃথক জায়গায় পৃথক মামলা করতে হবে, সব ধারার এক জায়গায় মামলা হবে না। যেমন ধরেন যে জি 4 ধারার 5 ধারার মামলা আপনি থানায় গিয়ে এফআইআরও দায়ের করতে পারেন, ওইখানে বলা হচ্ছে কগনিজেবল মামলা, বুঝছেন কিনা। তো জি ওইখান থেকে জি ম্যাজিস্ট্রেট আদালতে যাবে, এটা হচ্ছে ওই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর অন্য যে জি। ধারাগুলা আছে ওই ধারাগুলার মামলা ওই জেলা প্রশাসকের ওই জায়গায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে করতে হবে, বুঝছেন কিনা। তাহলে এই মামলাটা আবার যদি একটা মামলা করি তাহলে এটা কি নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা না করতে হবে, না, এই তো? আপনি এখন দখল উদ্ধারে যে মামলা বললাম এইটা দেওয়ানি আদালত, এটা পৃথক মামলা। আজকে যেটা আমরা আচ্ছা। পড়াইলাম এটা সহকারী হ্যাঁ, জজ আদালতে আপনার মামলা হবে। এটা করবে সহকারী জজ আদালতে। জি জি, এটা দেওয়ানি মামলা। আচ্ছা, জি, এইটাই হচ্ছে বলতে পারি যে আপনি যদি সব জায়গায় হেরেও যান এই মামলা আপনার জন্য 100%। জি। এটা কতদিন লাগবে এই যে মানে দখল উদ্ধারটা কতদিন সময় লাগতে পারে? নর্মালি আমরা যেটা দেখাইলাম ওই তো আজকে তো এই তো স্তরগুলা তো দেখাইলাম হ্যাঁ, এখন। ইস্তাকুল্লাহ মানে 3 পুরুষ খাবে, যদিও আসলে যে কয়েকদিন আগে আমাদের ওই যে জি পরিবেশ উপদেষ্টা একটা কথা বলছে 3 পুরুষ খায়, এখন এটা খুব তাড়াতাড়ি ইয়ে করবে। যাই হোক, এটা একটা ছিল। জি দ্বিতীয় নাম্বার একটু আসি। সেটা হলো যে ধরে নেন যে দুই ভাই, রহিম করিম দু ভাই, জি আর দুই ভাইয়ের নামে জমি আছে, উত্তরাধিকার সূত্রে 40 শতক জমি আছে। এখন বড় ভাই রহিম, আব্দুর রহিম তার 20 শতক জমি বিক্রি করে দিছে। জি এখন বাকি থাকলো আব্দুল করিমের জমি 20 শতক। জি এখন 5 বছর পর আব্দুল করিম ধরে নেন যে আপনার কাছে জমি বিক্রি করে দিল, জি বা নিচে জমি বিক্রি করলো। এখন কলার সময় রহিম করিম দুই ভাই একসাথে জমি কলা দিয়ে দিল, কিন্তু জমিটা আছে মূলত আব্দুল করিমের। জি। এখন দুই ভাই যদি একসাথে জমি যদি কবলা দেয় তাহলে এটা সঠিক হবে প্রসেসটা? না, প্রসেসের কিছুই না। নর্মালি দেখেন ভাই, ধরেন যে আপনার যেখানে সত্য নাই আপনি অলরেডি বিক্রি করে দিয়েছেন, পরবর্তীতে দলিলে আপনি দাতা হইলেও আপনার কিছু আসে যায় না তো, কারণ আপনার তো নাই। মানে আপনার বাবার দিক হুম। থেকে ধরেন পাইতেন 20 অলরেডি বিক্রি করে দিয়েছেন, পরে আবার জি। আপনার ভাইয়ের সাথে একত্রিত হইলে ওই দলিলে দিচ্ছেন, ওইখানে কোনো সমস্যা তো নাই। কথা বুঝছেন কিনা, ওনার কোনো মালিকানা আসে নাই। মালিকানা আসে নাই না, ওটা কোনো সমস্যা হবে না? না, সমস্যারও কিছুই নেই, পারলে আপনার জন্য আরো ভালো। মানে আপনার জন্য আরো সেফটি, কোনোদিন উনি দাবি করতে পারবেন না এটা আর কি। জি আচ্ছা, সর্বশেষ আমাদের আরেকজন একটা জমি দখল করে আছে, দখল করে বাড়ি করে আছে আর কি, জি। 12 শতক জমির উপর। এখন ওই জমিটা নিয়ে আসলে আমরা কোনো স্টেপ নেই নাই। এখন কি স্টেপ নিলে আমরা জমি ফেরত পাবো? মানে কবে থেকে বাড়ি করছে, কতদিনের বাড়ি? উনি বাড়ি করছে আর অনেক আগে থেকে। এখন ধরে এটা নেন যে উনি এখন দেখেন না উনি এই আমাদের সব প্রজা ছিল, উনি কথা। আমাদের প্রজা ছিল, উনি বাড়ি করছে আরো 30 বছর আগে। জি। কিন্তু কথা হলো কি, ওই জমির ডিআরএস আমাদের নামে আছে এবং আমরা খাজনাও দিচ্ছি। না, আমার কথা হচ্ছে আপনি উনি বাড়িটা করছে কেন, আপনারা কেন দিছেন? আপনি কি তাকে থাকতে দিছেন, অনুমতি দিছেন, না কি দিছেন, কিভাবে দিছেন, না জোর করে আছে, কোনটা? না, এখন তো জোর করে আছে। প্রথম সে আমাদের জমি আবাদ সাবাদ করতো, সেই সূত্রে আসলে ঠিক আছে, তাকে। বুঝতে পারছি, যে বুঝতে পারছি, সমস্যা নাই। শুনেন, এখন তার মানে আপনি থাকতে দিছেন মানে অনুমতি দখল দিছেন। আপনি এখন যদি উদ্ধার করতে চান আপনি একটা কাজ করেন, কাজটা হইলো তারে আইনজীবীর মাধ্যমে একটা নোটিশ দেন, নোটিশ দিয়া যে আপনি এই বাড়ি করছেন, আপনারে আমরা অনুমতি দখল দিছিলাম টেম্পারারি থাকার জন্য, অতএব আমাদের সম্পত্তি দরকার, আগামী 1 মাসে খালি করে দিবেন। কথা বুঝছেন কিনা, এই রিলেটেড আপনার যাতে সাক্ষী থাকে
যে সে যে এখানে অনুমতি দখল দিচ্ছেন এটা তো কেউ স্বাক্ষর দ্বারা আদালতে প্রমাণ করতে হবে। এরপরে না ছাড়লে তখন আপনি মামলা করতে পারবেন এই একই আইনের অধীনে, যেটা আমরা আজকে বললাম যে 12 বছরের মধ্যে, বুঝছেন কিনা। তবে আপনার সাক্ষী লাগবে যে আপনি যে তারা থাকতে দিচ্ছেন। জি, বলেন ভাই, কে জানি ছিল পরবর্তীতে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, বলেন। ভালো আছেন? জি, আমার প্রশ্ন হইলো, দখল যদি না থাকে তাহলে কি ঘোষণামূলক মামলা করা যায় না? না, অপরপক্ষ যখনই আইসা বলবে আপনার মামলায় খারিজ হবে, কারণ ঘোষণা দিয়ে কি করবেন, আপনার তো দখলে নাই। ওই জন্যই তো বলে যে মামলার মধ্যে আমরা ইস্যু গঠন করি না যে আপনার মামলাটা এই আকারে এই প্রকারে চলবে কিনা, তো সেখানে আপনি ধরা খাবেন যে এভাবে চলবে না। এটা হইলো কথা আর কি। ও, আরেকটা প্রশ্ন হলো, যদি 12 বছরের ভিতরে কোনো রায় ডিগ্রি তামিল না করে তাহলে এটা কি ভ্যালু আছে, ভ্যালু থাকে? এখন সেটা আবার বলা আছে যদি প্রতারণা ঘটে অথবা তাকে যদি বাধা দেন, আপনি তামিল করতে যদি বাধা দেন তাইলে উনি যে কোনো সময় করতে পারবে, কথা বুঝছেন কিনা। তো ওইটা জি। তারে আদালতে যাইতে হবে। মানে ধরেন যে আপনি তারে প্রতারণা করলেন, বা আপনি জানেন 12 বছর, তারে 12 বছর আপনি ধরেন যে গুম করে রাখলেন, কথার কথা। এখন 12 বছর হ্যাঁ, পরে হ্যাঁ। আসার পর আপনি বলতেছেন এখন, তাইলে এটা সে আদালতে যায় বলবে যে আমার সাথে প্রতারণা ঘটছে। এখন এটা মানে যে ডিগ্রি পাইছে তার দায়িত্ব প্রমাণ করা, কথা বুঝছেন কিনা। মানে হ্যাঁ, মানে ওনারা কেউ নই বললো না 12 বছর ভিতরে কিছু ওনাদের হঠাৎ মিছা কথা বলতে পারে, আমারে ইয়ে করছে, মিছা কথা বলতে পারে। এখন সেটা আদালতে তারে প্রমাণ করতে হবে। দেখেন, মিথ্যা কথা আপনি বলতেছেন, মিথ্যা বলছে, এখন সে যদি আদালতে প্রমাণ করতে পারে আপনি তারে ইয়া করতে দেন নাই, তাই না। হ্যাঁ, হ্যাঁ। ওইটা হইলো কথা আর কি। জি, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার ওই একটু কষ্ট করে যখন রেকর্ডিংটা দিবেন তখন এই প্রশ্ন উত্তর পর্বটা একটু অ্যাটাচ করে দিন। জি, জি। থ্যাংক ইউ স্যার। তো তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে বলবেন কিছু, নাজমুল ভাই বলেন। আরেকটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার ও এমনিতে আমাদের বার কাউন্সিলের যে ব্যাচটা আছে আর কি স্যার, সেটা তো স্যার 3 দিন নাকি স্যার 2 দিন তিন হবে দিন 3 দিন, প্রাথমিক? শনি সোমবুধ। আচ্ছা, ঠিক আছে স্যার। ওই নির্ধারিত যে সময়টা আছে তখনই জি, স্যার। জি, জি, জি। জি। ভাইয়া হ্যালো। বলেন। আমি একটা দলিলের বেলজ আবার দলিল মূলের সম্পত্তি কিনছি, নিকটতম আত্মীয় দেখায় কিনছি, কিন্তু তারা আমার প্রতিবেশী কোনো আত্মীয় না। সেক্ষেত্রে এই দলিলের ভবিষ্যৎ কি? কি কিনছেন আবার বলে, কি দলিল করছেন? বিলজ এবার আমার দলিল মূলে প্রপার্টি কিনছি আমার প্রতিবেশীর কাছ থেকে, কিন্তু তারা আমার কোনো আত্মীয় না। মানে না, ওইটা না, মানে ওই দলিলটা কি দলিল? সাবকবলা করছেন, দান করছেন, হেবা করছেন, কি দলিল? হ্যাভা বিল আওয়াজ ভাইয়া। কোনো সমস্যা নেই, হেবা বিল আওয়াজ তো টেনশন নাই, যে কাউরে করা যায়, আপনার নিকট আত্মীয় হোক বা না হোক, সরকারের রেজিস্ট্রেশন খরচ দিতে হয়, টেনশনের কি সমস্যা নাই তো। আচ্ছা, নিকটতম আত্মীয় দেখাইছিলাম তো, এখানে কোনো জিজ্ঞেস সমস্যা করলাম। নেই, হেবা বিল আওয়াজ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারে খুশি তারে করেন, সরকারের তো খরচ দিতে হয়, ফ্রি তো না। লাস্ট প্রশ্ন, আরেকটা জিনিস হলো আপনার বর্তমানে তো নামদারি ছাড়া হেবা করো ইয়া আইনে নিষেধ। কিচ্ছু করতে পারবেন না, সেক্ষেত্রে যদি শুধু আমরা হেবা হেবা না, কিছুই করতে পারবেন না। জি। যদি করে ফেলে, সিম্পল হেবা করলাম ভাইয়া, হেবা এটা কি ঠিক হবে? মানে আপনি কিভাবে করলেন, দলিল রেজিস্ট্রি করলেন নাকি? হ্যাঁ, ধরেন আমি বাবার কাছ থেকে প্রপার্টি নিলাম, বাবার নামে নামজারি নাই, বাবা ক্রয় করছে কিন্তু নামজারি করে না, সে আমার হেবা দিল। না, না, নর্মালি আপনার কথাটা আমি বুঝছি। এখন আমি এর আগেও তো একটা বললাম, 1 নম্বর কথা হইছে সাব রেজিস্টার করবেই না। 2 নম্বর করা হয়েছে আপনি টাকা দিয়া করলেও নামজারি করতে গেলে আবার এসিল্যান্ডে টাকা দিতে হবে। আর 3 নম্বর বলছি, যদি তৃতীয় কোনো পক্ষ মামলা করে আপনার হেপাটা বাতিল হবে, কথা বুঝছেন কিনা। আর কেউ মামলা না করলে আপনার দলিল টিকবে। দেওয়ানি বিষয় এমন জিনিসটা, মানে কেউ যদি মামলা না করে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর যদি কেউ মামলা করলে আপনারটা বাতিল হবে, কারণ আইনে বলা আছে যে এটা ছাড়া করা যাবে না। দেওয়ানি বিষয়গুলো এমন, আমার আর আপনার মাঝে দ্বন্দ্ব, আমরা দুইজনে যদি মামলা না করি কারো কোনো সমস্যা নাই, বুঝছেন কিনা, বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ।